তো ওয়েব ডিজাইন এতদিন আমরা করে আসছি, এখন থেকে ওয়েব ডেভেলপমেন্ট শুরু করবো, এবং ওয়েব ডেভেলপমেন্টটা আমরা ওয়ার্ডপ্রেস বেসড। আচ্ছা, ওয়েব ডিজাইন করতে আমরা কি কি লাগে দেখছিলাম, যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, এইসব ওয়েব ডিজাইনের আন্ডারে পড়ে। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করার জন্য যা যা দরকার পড়ে সব ওয়েব ডিজাইনের মধ্যে পড়ে। এখন ডেভেলপমেন্টে আসি। ডেভেলপমেন্ট বলতে হচ্ছে জিনিসটাকে, আই মিন আমরা যে জিনিসটা তৈরি করবো সেই জিনিসটাকে কার্যকরী করার জন্য যা করা লাগে, আই মিন বলতে পারেন যে বাজারজাত করার জন্য যা করা লাগে। কোন একটা ডিজাইন, ফ্যাশন শো কিসের জন্য করা হয়? ওই প্রোডাক্টটাকে মার্কেটে আনার জন্য করা হয়, তাই না? তো ওইটাকে বলতে পারেন, হ্যাঁ, এখনো বাজারজাত করিনি, আমরা জাস্ট উৎপাদন করছি। এখন এটাকে আরো ডেভেলপমেন্ট করতে হবে যাতে মার্কেটে টিকে থাকতে পারে, যাতে এটাকে ইজিলি আমরা ইউজ করতে পারি, সবাই ইউজ করতে পারে। তো ডেভেলপমেন্ট করার জন্য সবচাইতে পপুলার ল্যাঙ্গুয়েজ, সার্ভার ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি? পিএইচপি। পিএইচপি একটা কি ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে ডেভেলপমেন্ট করার জন্য লাগে। এবং পিএইচপি এর ফুল মিনিংটা হচ্ছে কি? হাইপার টেক্সট প্রি প্রসেসর। ঠিক আছে? তো পিএইচপি যেটা করে সেটা হচ্ছে আহ, আমার কমান্ডকে সে আগে প্রসেসিং করে, তারপর প্রসেসিং করার পর যেটা পাই সেটা কি করে সার্ভার থেকে ব্রাউজারে সেন্ড করে। ব্রাউজারে কি আকারে সেন্ড করে? HTML আকারে সেন্ড করে। পিএইচপি কখনো ব্রাউজারে শো করে না, এবং লোকাল হোস্ট বা নর্মাল ব্রাউজারে পিএইচপি রিড করতে পারে না। পিএইচপির জন্য অবশ্যই সার্ভার দরকার পড়ে। এনিওয়ে, আমরা যেহেতু লোকাল হোস্টে কাজ করব বা নর্মাল লোকাল কম্পিউটারে কাজ করব, সেহেতু আমাদের কম্পিউটারকে অবশ্যই সার্ভারে রূপান্তর করতে হবে। তো সার্ভারের জন্য আমরা কি ইউজ করতে পারি? কিছু প্যাকেজ আছে, সার্ভার প্যাকেজ। যেমন নর্মালি যদি বলি পিএইচপি কি কোন সার্ভারে রান করে, পিএইচপি রান করে হচ্ছে অ্যাপাচি সার্ভার। ঠিক আছে? পিএইচপি অ্যাপাচি সার্ভারে রান করে, মাইএসকিউএল অ্যাপাচি সার্ভারের সাথে থাকে, এবং পার্ল, তারপর যা যা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো সার্ভার বেসড, সেগুলো কি অ্যাপাচি সার্ভারে রান করে। এমনিতে আরো অনেক সার্ভার আছে, তবে অ্যাপাচি হচ্ছে সবচেয়ে পপুলার সার্ভার। সো আমরা যেটা ইউজ করব, আমরা লোকাল হোস্টকে, কম্পিউটারকে সার্ভারে রূপান্তর করার জন্য যেটা ইউজ করবো সেটা হচ্ছে একটা প্যাকেজ। কিরকম প্যাকেজ? অ্যাপাচি, মাইএসকিউএল সবগুলো মিলে, আলাদা আলাদা সবগুলা প্রোডাক্ট মিলে একটা প্যাকেজ তৈরি করা হয়েছে, যার নাম বলতে পারেন ওয়াম্প, জ্যাম্প, তারপর হচ্ছে ম্যাম্প, ল্যাম্প, অনেকগুলো আছে। ওয়াম্প, ওয়াম্প উইন্ডোজ এর জন্য, সেজন্য এটার নাম ওয়াম্প হয়েছে। ওয়াম্প মিনস হচ্ছে উইন্ডোজ, অ্যাপাচি, মাইএসকিউএল, পিএইচপি। ঠিক আছে? WAMP। ঠিক আছে? এরকম ল্যাম্প আছে লিনাক্স এর জন্য, জ্যাম্প আছে ক্রস ব্রাউজার, ক্রস প্ল্যাটফর্মের জন্য, আর ম্যাম্প আছে হচ্ছে ম্যাক এর জন্য। ঠিক আছে? সবগুলো একই প্রোডাক্ট, জাস্ট অপারেটিং সিস্টেম ভিন্ন বলে ভিন্ন নাম দিছে। তো ওয়াম্প সার্ভার ইনস্টল করার জন্য আপনাদের কি কি করা লাগবে? যদিও আমার এখানে ওয়াম্প সার্ভার ইনস্টল করা আছে, তারপর আমি বলছি ওয়ার্ম সার্ভার ইনস্টল করার জন্য কি লাগবে। ওয়ার্ম সার্ভার ইনস্টল করার আগে প্রথমে আপনাকে জানতে হবে যে আপনার কম্পিউটার কোন বিটে চলতেছে, কত বিটের অপারেটিং সিস্টেম আপনার কম্পিউটারে রান করছে। সেটা জানার পর আপনারা ওয়ার্ম সার্ভারের এই ওয়েবসাইট থেকে ডাউনলোডে ক্লিক করবেন। এখানে দুইটা বিটের আছে, একটা হচ্ছে 32, একটা হচ্ছে 64। তো যে কোনো একটা আপনার কম্পিউটারের উপর ডিপেন্ড করে নেবেন। 64 বিট হচ্ছে আমার কম্পিউটারে। তো এই কম্পিউটার 64 বিট, আমি 64 বিটের ডাউনলোড বাটনে ক্লিক করলাম। ওয়ার্ম সার্ভার 64 বিট এন্ড পিএইচপি 5.5 এটা ওয়ার্ম সার্ভারের, এটা কি 2.5টা হচ্ছে কি ওয়ার্ম সার্ভারের ভার্সন, আর এখানে এটা হচ্ছে পিএইচপি ভার্সন। পিএইচপি অলরেডি 5.7 চলে আসতেছে, কয়েকদিনের মধ্যে চলে আসবে। তো এনিওয়ে এখানে 5.5 আছে। তো এখন বর্তমানে প্রত্যেকটা সার্ভারে 5.4 এর উপরে খুব একটা কি নাই, পিএইচপি নাই। যে যে কোনো হোস্টিং সার্ভারে বর্তমানে চলতেছে হচ্ছে 5.4 পয়েন্ট সামথিং, এই টাইপের কিছু। 5.5 পর্যন্ত গেছে এখনো পর্যন্ত। ঠিক আছে? তো সমস্যা নেই, আমি এটাতে ডাউনলোডে ক্লিক করলাম, এবং দেখেন এখানে ডাউনলোড করার কিছু অপশন আছে এবং কিছু ওয়ার্নিং আছে। ভালো করে পড়বেন ওয়ার্নিং গুলো কি কি। ঠিক আছে? আগের কোনো ওয়ান সার্ভার যদি ইনস্টল করা থাকে বা এর কোনো অ্যাডঅনস বা এক্সটেনশন ইনস্টল করা থাকে, তাহলে এটা কি করবে না, এটার সাথে কাজ করবে না। ঠিক আছে? তারপর হচ্ছে ভিজুয়াল স্টুডিও। হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও যে ডিস্ট্রিবিউশন ফাইলটা আছে,
সেটা আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে, অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তারপর হচ্ছে যদি ওয়ার্ম সার্ভার 2.4 বা 2 ভার্সন গুলো ইউজ করে থাকেন, তাহলে সেটাকে আনইনস্টল করে সি ফোল্ড, যে ড্রাইভে ইনস্টল করছেন সেই ড্রাইভ থেকে ওই ওয়ার্ম সার্ভারের ফোল্ডারটা ডিলিট করতে হবে, তারপর আপনি নতুন করে ইনস্টল করতে পারবেন এটা। ঠিক আছে, এরকম কিছু ওয়ার্নিং এখানে দিয়ে দেওয়া আছে। যাই হোক, প্রথম কাজ আমাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে হবে প্রথম কাজ ভিজুয়াল স্টুডিও 2012 এটাকে ডাউনলোড করে নেওয়া, মাইক্রোসফটের একটা প্যাকেজ। ঠিক আছে, সি প্লাস প্লাস ডিস্ট্রিবিউটেবল নাকি কি লিখছে, এনিওয়ে অনেক বড় ওয়ার্ড। এনিওয়ে যাই হোক, ভিজুয়াল স্টুডিও এটা শর্টকাট। ভিজুয়াল স্টুডিও হচ্ছে কি, এটা ডাউনলোড করতে হবে। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম, এবং আপনার যেই 64 বিট অথবা 32 বিট, এটা 86 বাট 32 বিট, হ্যাঁ, যে কোনো একটা আপনার কম্পিউটারের উপর ডিপেন্ড করে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এটা ইনস্টল করবেন, জাস্ট নেক্সটে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। এই যে এটা 7 এমবির একটা 7 এমবির একটা সফটওয়্যার। ঠিক আছে, এটার পর এখান থেকে ওয়ান সার্ভার ওয়েবসাইট থেকে আবার এই যে ডাউনলোড ডিরেক্টলি যেই লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করলে ওয়ার্ম সার্ভারটা ডিরেক্টলি ডাউনলোড হবে। সে যেটাতে নিয়ে যাবে সেটা হচ্ছে sourceforce.net নামে একটা হোস্টিং সার্ভার আছে, যেখানে আইটেম রাখা যায়, অ্যাকচুয়ালি ফাইল আপলোড করে রাখা যায়, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো অটোমেটিকলি ডাউনলোড শুরু হবে এটা। ঠিক আছে, সো আমি এটা ডাউনলোড করছিলাম। ওকে, তো ইনস্টলেশনের প্রথম কাজ, প্রথমে আপনাকে ভিজুয়াল স্টুডিও ইনস্টল করতে হবে, এরপর হচ্ছে ওয়ার্ম সার্ভার ইনস্টল করতে হবে। ওয়ার্ম সার্ভার ইনস্টলেশন হয়ে গেল, আমাদের সার্ভার রেডি। এবং সার্ভার রেডি করার পর আপনাকে যেটা দেখবেন যে স্টার্ট মেনুতে আপনার স্টার্ট ওয়ার্ম সার্ভার নামে একটা কি মেনু আসছে, এবং সেখানে যখন ক্লিক করবেন ওয়ার্ম সার্ভারটা চালু হবে। এখন ওয়ার্ম সার্ভার দুইটি কয়েকটা কারণে চালু না হতে পারে। একটা হচ্ছে স্কাইপ, আপনার স্কাইপের সমস্যার জন্য ওয়ার্ম সার্ভার চালু না হতে পারে। তো কি করবেন, সেক্ষেত্রে যেটা করতে পারে সেটা হচ্ছে টুলস থেকে গিয়ে, স্কাইপের টুলস থেকে, আই মিন এই যে এটা যদি স্কাইপ হয়, এটা যদি স্কাইপ না, এটা স্কাইপই হবে। এনিওয়ে স্কাইপ হচ্ছে এটা। তো স্কাইপ থেকে টুলস থেকে কানেকশন অপশন, যদি বা আপনি যদি লগইন অবস্থায় থাকেন তাহলে টুলস, অপশনস থেকে টুলস। লগইন অবস্থায় থাকলে এটা টুলস থাকবে না, এটা অপশনস থাকবে। অপশনস থেকে টুলস, এখন টুলস থেকে কানেকশন অপশন। কানেকশন অপশনে যে কানেকশনে এখানে দেখেন যে একদম উপরে পোর্ট, কানেকশন পোর্টের বিষয়ে বলা আছে। তো টিক চিহ্ন ইউজ 80 অথবা 443, এটাতে যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে আপনার সার্ভার কাজ করবে না, কারণ পোর্ট 80 তেই সার্ভারটা কাজ করে। তো আমি যদি পোর্ট 80 তে স্কাইপকে কাজ করাই তাহলে আমার সার্ভার কাজ করবে না। তো এই টিক চিহ্ন তো তুলে দিয়ে সেভ করবেন, সেভ করার পর স্কাইপ কুইট করবেন। সো কুইট করার পর আবার যখন ওয়ার্ম সার্ভার রিস্টার্ট করবেন, এখান থেকে জাস্ট রিস্টার্ট অল সার্ভিস, দেখবেন যে ওয়ার্ম সার্ভার সবুজ আইকন দেখাচ্ছে। ঠিক আছে, এরপর আপনি স্কাইপ অন করলেও সমস্যা নাই। ঠিক আছে, এটা একটা প্রবলেম। আর প্রবলেম সেটা হচ্ছে আপনি যদি প্রপারলি ওয়ার্ম সার্ভার ইনস্টল না হয়, ইনস্টল বলতে আপনার মনে করেন ওসিএস মিসিং আছে, বিভিন্ন ওসিএস ফাইল, ডিরেক্ট এক্স ফাইল মিসিং আছে, তাহলে ওয়ার্ম সার্ভার কাজ করবে না। সেক্ষেত্রে আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে ডিরেক্ট এক্স নামে একটা সফটওয়্যার আছে, যেটাকে বলা হয় ওসিএক্স মিসিং ডিএলএল, এই যে সামথিং ডিএলএল ফাইল মিসিং, এই টাইপের। তো সকল ডিএলএল ফাইল ওই ডিরেক্ট এক্স এ থাকে। হ্যাঁ, তো ডিরেক্ট এক্স ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তারপর আবার ওয়ার্ম সার্ভার ইনস্টল করার ট্রাই করবেন। যদি তারপরেও কমপ্লিট না হয় তাহলে যেটা মনে করবেন সেটা হচ্ছে আপনার উইন্ডোজ সেটআপে প্রবলেম আছে। ঠিক আছে, নতুন করে সেটআপ দিয়ে দিবেন, হয়ে যাবে। সো এনিওয়ে, এরপর আসি, আমরা ওয়ার্ম সার্ভার ইনস্টল করছি, এবার ওয়ার্ম সার্ভার চালু করছি। এবার ওয়ার্ম সার্ভার সম্পর্কে কিছু দেখে নিই যে এখানে কি আছে। ওয়ার্ম সার্ভারের লোকাল হোস্টে ক্লিক করলে যেই লিংকে যাচ্ছে সেটা হচ্ছে মূলত আমার সার্ভারের লিংক, আই মিন আমার সার্ভারে এই লোকাল হোস্টের আন্ডারে কি রান করবে। এরপর এখানে আরো কিছু আছে, আমরা সরাসরি কাজে চলে যাই। ওয়ার্ম সার্ভার যেমন মাই প্রজেক্টস, এখন আমি যতটা প্রজেক্ট নিয়ে কাজ করছি আমার সার্ভারে,
সবগুলা প্রজেক্ট এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন। পিএসপি মাই অ্যাডমিন হচ্ছে অ্যাকচুয়ালি ডাটাবেজের জন্য, মাইস্কুয়েল ডাটাবেজের জন্য যেই আম, কি বলে ভিজুয়াল ড্যাশবোর্ড যেটা, সেটা যদিও বা নর্মালি যারা একদম পিএসপি নিয়ে কাজ করে তারা হচ্ছে কনসোল মোডে কাজ করে, ডস মোডে কাজ করে। তো এনিওয়ে, তারপর হচ্ছে এখানে আছে www ডিরেক্টরি। সো www ডিরেক্টরি হচ্ছে আমাদের সেই ফোল্ডারটা যে ফোল্ডারে আমরা প্রজেক্ট গুলা রেখে কাজ করব, যে ফোল্ডারে আমরা প্রজেক্ট গুলা রেখে কাজ করব। তো যেমন আমরা এখানে যে মাই প্রজেক্ট যতগুলো প্রজেক্ট দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা প্রজেক্ট ফোল্ডার আকারে www ডিরেক্টরিতে আছে। আমি www ডিরেক্টরি এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রজেক্ট, প্রত্যেকটা প্রজেক্ট আমরা বিভিন্ন ব্যাচে কাজ করা হয়েছিল সেই প্রজেক্ট গুলো। তো আমরা এখানে কাজ করব। তারপর আর কি আছে দেখি, আর কিছু আছে হচ্ছে অ্যাপাচি সার্ভারের মডিউল চেঞ্জ করার জন্য, সার্ভারে কিছু চেঞ্জ করার জন্য কিছু অপশন আছে। আবার আমরা যদি পিএইচপি ভার্সন বা পিএইচপি কোনো কিছু চেঞ্জ করতে চাই, যেমন সর্বোচ্চ ম্যাক্সিমাম ইনপুট মেগাবাইট, কত মেগাবাইট ম্যাক্সিমাম ইনপুট হবে, তারপর আবার আপলোডের বিষয় কিছু কিছু কন্ট্রোল থাকে সার্ভারে। যেমন আমরা কি করি, যখন ফেসবুক ইউজ করি, প্রোফাইল পিকচারের জায়গায় ম্যাক্সিমাম 5 MB বেশি কি করতে পারে না, আপলোড করতে পারে না। তো এরকম এগুলো হচ্ছে সার্ভারকে বলে দেয়, সার্ভারকে কি নির্দিষ্ট করে দেয়। তো এখানে কিছু সার্ভারের নির্দিষ্ট কিছু আছে যে পিএসপি, আমরা যদি এখানে এটা দেখি যে পিএসপি ইনফো, তাহলে এখানে দেখতে পারবো যে এর বর্তমান কন্ডিশন, সার্ভারের বর্তমান কন্ডিশন কিরকম, এবং আমরা চাইলে এটাকে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। যাবতীয় কি কি অন আছে কি কি অন নাই সবকিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে সার্ভার ইনফো, ঠিক আছে, সার্ভারে পিএসপি কিভাবে রান করছে সেই ইনফোটা। এনিওয়ে, তারপর তারপর আছে হচ্ছে অ্যাপাচি মডিউল। পিএসপি পর আচ্ছা অ্যাপাচি গেলাম, পিএসপি আছে। তারপর মাইস্কুয়েল, এই যে বলছিলাম মাইস্কুয়েল কনসোল মোডে কাজ করে সবাই, এটা হচ্ছে ডস মোডের মতো, এখানে আপনি কাজ করতে পারেন। তবে সেক্ষেত্রে সিকিউরিটির জন্য আপনাকে অবশ্যই একটা পাসওয়ার্ড সেট করতে হবে। আমাদের সার্ভারের বর্তমান পাসওয়ার্ড হচ্ছে ব্লাইন্ড, কোনো পাসওয়ার্ড নাই, ঠিক আছে। সো এখন দেখেন কোনো পাসওয়ার্ড ছাড়া যদি আমি লগ ইন করতেও যাই, তাও কিন্তু মাইস্কুয়েল আমাকে কি লগ ইন করতে দিবে না। তো আমাকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার কোর ফাইল চেঞ্জ করতে হবে। আই মিন মাইস্কুয়েল এর বিভিন্ন ফাইলে গিয়ে একটা পাসওয়ার্ড, এখানে আমি এটা বোঝাতে যাচ্ছি না অবশ্য, এটা হচ্ছে আপনার মাইস্কুয়েল এর সার্ভারে চেঞ্জ করতে হবে এখানে, ঠিক আছে। তো এখান থেকে আপনি আগে পাসওয়ার্ড সেট করে নেবেন, তারপর আবার পাসওয়ার্ড দিয়ে সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। অথবা আপনি চাইলে সরাসরি এখান থেকে করতে পারেন, যে পিএসপি মাই অ্যাডমিন থেকে আপনার পাসওয়ার্ড সেট করতে পারেন। তবে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে শুধুমাত্র একটা ডাটাবেজের জন্য পাসওয়ার্ড সেট হবে। তো সেটা না করে নর্মালি একটা পাসওয়ার্ড সার্ভারকে দিয়ে রাখা বেটার। তবে এখানে আমাদের জন্য লাগছে না, বিকজ আমরা লোকাল হোস্ট বলতে আমাদের কম্পিউটার কিছু নেই, অন্য কোনো কম্পিউটার না। বাট যখন আমরা সার্ভারে যাব তখন অবশ্যই প্রত্যেকটা ডাটাবেজের জন্য আলাদা করে কি করব, আলাদা আলাদা পাসওয়ার্ড রেডি থাকবে, নর্মালি থাকবে, আমরাও দিয়ে দিব। তো এটা হচ্ছে সিকিউরিটির জন্য। ডাটাবেজ আপনার ওয়ার্ডপ্রেস সাইট বা যে কোনো সাইট যেটাই হোক না কেন, ডাটাবেজের কন্ট্রোল যদি কারো হাতে যায় তাহলে আপনার সাইট গেছে, এই আর কি। সো ডাটাবেসটাকে সিকিউর করার জন্য যতটুকু করা যায় আমরা চেষ্টা করব সেটা করার জন্য। তবে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করব, ওয়ার্ডপ্রেস ডাটাবেসের সিকিউরিটির বিষয়টা দেখবে, কি দেখবে, ওয়ার্ডপ্রেস। তো আমরাও জাস্ট কোড, আমাদের কোডিং স্টাইলটা যাতে এমন হয় যে কোনো রকমের কি যেমন আমরা ইনপুট বক্স করি, বিভিন্ন রকমের ইনপুট বক্স, আমি এটা বাইরে টেনশন না করলেও হবে। এবার আসি আমরা পিএসপি সম্পর্কে কিছু বেসিক আইডিয়া নিয়ে নিই। পিএসপি আমরা অবশ্যই দেখছি, তাই না? আমি তো টিউটোরিয়াল দিয়েছিলাম, আই হোপ আপনারা দেখছেন, এবং দেখলে বেটার। ডিপ্লোমা এ আমাদের প্রজেক্ট ফোল্ডার হচ্ছে এটা, এবং এখানে আমরা পিএসপি নিয়ে কাজ করব। পিএসপি এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা কি এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, jQuery এগুলোর সাথে কাজ করে, একসাথে কাজ করতে পারে। তো পিএসপি লিখতে গেলে আমরা অবশ্যই আমরা জানি যে একটা ওয়েবসাইটের পেজ স্ট্রাকচার হচ্ছে কি এইচটিএমএল। তো এইচটিএমএল ছাড়া কোনো ওয়েবসাইট কল্পনাই করা যায় না।
সো আমরা যখন পিএইচপি তে কোড লিখবো অবশ্যই এইচটিএমএল এর স্ট্রাকচারের মধ্যেই লিখবো। এইচটিএমএল এর স্ট্রাকচার ছাড়া কি হবে না, সেই কোডটা রান করবে না নাকি? রান করবে, বাট আমার ওয়েবসাইটে কোনো স্ট্রাকচার ঠিক থাকবে না, এই আর কি। এনিওয়ে আমরা একটা ফাইল করলাম ইন্ডেক্স ডট পিএইচপি, যেহেতু আমরা পিএইচপি তে কাজ করব, এইচটিএমএল ফাইলে এইচটিএমএল ফরম্যাট টাইপে, আই মিন ইন্ডেক্স ডট এইচটিএমএল, সাপোজ ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যদি আমরা কি পিএইচপি কোড লিখি, সেটা সার্ভার রিড করতে পারবে না, কারণ সার্ভার সেই সব ফাইলগুলোকে রিড করবে যেসব ফাইলের এক্সটেনশন পিএইচপি, ঠিক আছে? তো এইচটিএমএল কে সার্ভার রিড করার দরকার মনে করবে না। হ্যাঁ, সার্ভার দেখাই দিবে, কিন্তু সে তার মধ্যে পিএইচপি কোড আছে কি নাই সেটা চেক করতে যাবে না। কিন্তু আমাদের যদি পিএইচপি কোড থাকে, অবশ্যই সেই ফাইলটা কি হবে, ডট পিএইচপি এক্সটেনশনে হবে। তো আমরা ডট পিএইচপি এক্সটেনশনে একটা কি ফাইল তৈরি করছি, এবং আমরা একটা কাজ করি, আমাদের বেস প্রজেক্টটাকে ব্র্যাকেটস ওপেন করলাম, এবং এখানে লোকাল হোস্ট স্ল্যাশ ডিপ্লোমা এ, এটা হচ্ছে আমার আমার প্রজেক্ট। আমি প্রজেক্টে দিয়ে দেই HTML5। এখন দেখি যে হ্যালো, এটা হচ্ছে আমার বডিতে যেটা আছে সেটা দেখাচ্ছে। এবার আমি পিএইচপি সম্পর্কে বলবো। পিএইচপি কি, অ্যাকচুয়ালি পিএইচপি কিভাবে কাজ করে বা পিএইচপি এর কি আছে কি নাই সেগুলো W3 স্কুল স্ল্যাশ পিএইচপি, W3 স্কুল থেকে পিএইচপি আপনারা শিখবেন অবশ্যই, এবং W3 স্কুল থেকে পিএইচপি শেখা আসলে অনেক সহজ। আমি তো বলেছিলাম গত ক্লাসে, আসলে সহজ, সবকিছু সহজ শিখতে, বাট কোন জায়গায় কাজে লাগাবো সেটাই আমরা বলতে পারি না। যাই হোক, আমিও বলতে পারি না, আমরা আস্তে আস্তে শিখবো আজকে। তো পিএইচপি, এখানে বলা আছে পিএইচপি হচ্ছে একটা সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটা কি সার্ভার রিড করে তারপর সে ডাটাটাকে পাঠায় হচ্ছে ব্রাউজারে। যেমন এই লিঙ্কটা আমরা কাকে কি করছি, সার্ভারকে রিকোয়েস্ট করছি ব্রাউজারের মাধ্যমে, সার্ভারে গিয়ে সেটা কি করছে, রিড করছে, সেটা যাবতীয় প্রসেসিং করার পর যা যা ডাটা পাইছে সেটা ব্রাউজারকে আবার এইচটিএমএল আকারে সেন্ড করছে। এখানে দেখেন সবগুলো কি এইচটিএমএল, কোনো পিএইচপি কিছু নাই। তো আমি সাপোজ এই উদাহরণটা আমি আমার এখানে লিখি, ইকো করেছি পিএইচপির মাধ্যমে, কি ইকো করেছি, যে ইকো হচ্ছে প্রিন্ট করা, অথবা প্রিন্ট এফ নামে একটা ফাংশন আছে। সো ইকো এবং প্রিন্ট এফ এর মধ্যে পার্থক্য অ্যাকচুয়ালি খুব একটা বেশি নাই, তবে বেশি সে জায়গায় যে জায়গায় বেশি কন্টেন্ট নিয়ে কাজ করা হয়। ইকো হচ্ছে প্লেন টেক্সট আকারে কি করে টেক্সটটাকে বা ডাটাটাকে প্রিন্ট করে, আর প্রিন্ট অ্যাপ যেটা করে সেটা হচ্ছে ইমেজের মতো করে ইয়ে করে, আই মিন যদি বা শিওর না, ঠিক আছে? আচ্ছা, আমি কি করছিলাম, ইকো ইকো দেওয়ার পর দেখেন ইকো মাই ফার্স্ট পিএইচপি স্ক্রিপ্ট, এবং আমি যদি একটু সোর্স কোডটা দেখি, এখানে পিএইচপি কোনো ট্যাগ দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে পিএইচপি। পিএইচপি সার্ভার রিড করে, কিন্তু সার্ভার শুধুমাত্র যেটা করে সেটা হচ্ছে পিএইচপির মাধ্যমে তার যাবতীয় প্রসেসিং করার পর শুধুমাত্র যেটা দেখানো দরকার ডাটাটাই ব্রাউজারকে পাঠায়। এখানে পিএইচপির এইচটিএমএল এবং সিএসএস এর মতো, এইচটিএমএল এর মতো পিএইচপি কিছু ট্যাগ আছে, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। সো আপনি সেটাকে এভাবেও লিখতে পারেন, এভাবেও লিখলে সেম, ঠিক আছে? এনিওয়ে, এভাবে লিখলে সেম, আবার এভাবে লিখলেও সেম, কিন্তু এখন কাজ করছে না। আমি শুধুমাত্র এভাবে লিখলাম, এখন কাজ করতেছে না, কারণ এটা কাজ করার জন্য আপনাকে সার্ভারের কিছু ইনফরমেশন চেঞ্জ করতে হবে, যে শর্ট হ্যান্ড সাপোর্ট করবে কিনা। এটা হচ্ছে ফুল হ্যান্ড, ঠিক আছে? আর একটু আগে যেটা লিখলাম সেটা হচ্ছে শর্ট হ্যান্ড। শর্ট হ্যান্ড নর্মালি প্রত্যেকটা সার্ভারে সাপোর্ট করা নাই এই মুহূর্তে, কারণ শর্ট হ্যান্ড আসছে খুব বেশি দিন হয় নাই, ঠিক আছে? এবং এটা হচ্ছে সবাই বুঝতে পারে না। এনিওয়ে, ফুল হ্যান্ড লেখাটাই ভালো প্র্যাকটিস, ঠিক আছে? শর্ট হ্যান্ড, কারণ প্রত্যেকটা সার্ভার, সমান ইকো কাজ করতেছে। এনিওয়ে, এবার আসি
পিএইচপি এর কিছু পিএইচপি সিনট্যাক্স তো আমরা দেখছি যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, তারপর হচ্ছে আমার এক্সিকিউশনটা। এরপর আমরা যেমন বলি যে প্রত্যেকটা সেন্টেন্স ইংলিশে যখন আমরা কোনো একটা সেন্টেন্স কমপ্লিট করি পয়েন্ট দশমিক বা ডট দিয়ে কি করি সেটাকে শেষ করি, হ্যাঁ, ফুল স্টপ। সো এখানে প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ করার জন্য কি আছে, সেমিকোলন। উইথাউট সেমিকোলন আমি যদি এখন আরেকটা কোড শুরু করে দিই তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমার একটা এরর শো করবে যে আমি কি শুরু করছি, এবং আমি প্রথমে ইকো শুরু করছি, ইকোটা শেষ করে নেই, ইকোটা শেষ না করে আমি আবার কি শুরু করছি, ইফ শুরু করছি। এখানে বলছে যে আনএক্সপেক্টেড ইফ থেকে চলে আসলো। তো আমাকে এখানে কি করতে হবে, সেমিকোলন অবশ্যই শেষ করতে হবে, প্রতিটা স্টেটমেন্টের পরে আমার সেমিকোলন দিয়ে সেই স্টেটমেন্টটা শেষ করতে হবে। এখন কোন স্টেটমেন্টটা কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা তো আপনি বুঝুন যে আপনার কোড কতটুকুতে শেষ। এরপর এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আনএক্সপেক্টেড এরর 15 নম্বর লাইন। এটা হচ্ছে এগুলা আমরা কোনো রকমের কন্ডিশন বা কোনো কিছুই ইউজ করে নাই সেজন্য, যাই হোক এটা বাদ। তাহলে কি শিখলাম, পিএইচপি এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটাই আছে, এবং পিএইচপি তে প্রত্যেকটা স্টেটমেন্ট কমপ্লিট হওয়ার পর সেমিকোলন দিয়ে শেষ করতে হয়। এবার আসি পিএইচপি তে কিছু ডাটা টাইপ, কিছু সিনট্যাক্স আমরা দেখছি। আমরা এখন সরাসরি ডাটা টাইপসে যাব, তারপর অপারেটর নিয়ে কথা বলবো, তারপর আমি ভেরিয়েবলসে আসছি। পিএইচপি তে 7 ধরনের ডাটা টাইপ আছে, 7 ধরনের ডাটা টাইপ আছে। তো প্রথম একটা ডাটা টাইপ, সেটার নাম হচ্ছে স্ট্রিং। প্রথম যে ডাটা টাইপটা, সেই ডাটা টাইপটা স্ট্রিং। এনিওয়ে আমি এটা কমেন্টস লিখছি, পিএইচপি তে কমেন্টস লেখার সিস্টেম ডাবল স্ল্যাশ দেওয়া হয়, আবার পিএস এভাবেও হয়, যেভাবে আমরা কি করছি সিএসএস এ করছি ঠিক সেভাবেও হয়, আবার হ্যাশ দিয়েও হয়, ঠিক আছে। যাই হোক আমি এইভাবে লিখলি সবচাইতে সহজ হয়, সেটা হচ্ছে ডাবল স্ল্যাশ দিয়ে লেখাটা। তো প্রথম যে ডাটা টাইপের কথা বলছি সেটা হচ্ছে কি, স্ট্রিং। স্ট্রিং হচ্ছে ক্যারেক্টার বা ক্যারেক্টারের সমষ্টি। বলতে পারেন এইখানে প্রথম যেই ইকোটা দেখতে পাচ্ছেন, প্রথম যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন, এটা একটা স্ট্রিং। এটা কি একটা ক্যারেক্টার, এবং অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি হয়ে কি একটা স্ট্রিং রূপান্তর হয়েছে, এবং সেই স্ট্রিংটা হচ্ছে একটা ডাটা টাইপ, যেটা শুধুমাত্র সেন্টেন্স বলতে পারেন সেন্টেন্স, সেটা হতে পারে নাম্বার, এর মধ্যে নাম্বারও থাকতে পারে, সমস্যা নাই, নাম্বার প্লাস ক্যারেক্টার থাকতে পারে, সবকিছু থাকতে পারে, সমস্যা নেই। সো স্ট্রিং লেখার সিস্টেম হচ্ছে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের মধ্যে। এখানে লেখা হয়েছে ডাবল কোটেশনের মধ্যে, ঠিক আছে, আপনি সিঙ্গেল কোটেশনের অথবা ডাবল কোটেশনের মধ্যে লিখতে পারেন। এরপর আরেকটা ডাটা টাইপ, আরেকটা ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, যতগুলো পূর্ণ সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8, এভাবে যতগুলো পূর্ণ সংখ্যা আছে সবগুলো হচ্ছে কি ইন্টিজার। তারপর হচ্ছে ফ্লোট। ফ্লোটিং যেটা সেটা হচ্ছে দশমিক ডেসিমাল সংখ্যা যেগুলো আছে সেগুলা। তারপর হচ্ছে কি অ্যারে। অ্যারে আছে, অ্যারেটাও কি অ্যাকচুয়ালি, অ্যারেটা হচ্ছে একটা ডাটা টাইপ। নরমালি অ্যারেকে যদি বলতে যাই সেটা হচ্ছে আপনাকে ভেরিয়েবল দিয়ে বোঝাতে হবে। এনিওয়ে ভেরিয়েবলটা কি জিনিস সেটা বলি। ভেরিয়েবলটা মূলত হচ্ছে একটা নাম, শুধুমাত্র একটা নাম, যার আন্ডারে কোনো কিছু কি থাকে, স্টোর থাকে। তো আমি সাপোজ ভেরিয়েবল লিখতে হয় হচ্ছে $, তারপর সেই নামটা, সেই ভেরিয়েবলের নামটা, তারপর আমার সেই মানটা, সেটা ডাবল কোটেশন হলে, স্ট্রিং হলে ডাবল কোটেশন দিয়ে লিখবো, ফ্লোটিং নাম্বার হলে আমরা জাস্ট নাম্বার এভাবে লিখবো, আবার যদি হয় ইন্টিজার পূর্ণ সংখ্যা জাস্ট নাম্বার এভাবে লিখতে পারি, অথবা ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশনের মধ্যেও লিখতে পারি। কিন্তু ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনে লিখলে সে প্রথমে সেটাকে কি করবে, অ্যাজ এ স্ট্রিং রিড করবে। পরবর্তীতে আমি যদি এভাবে লিখি জাস্ট সরাসরি নাম্বার, তাহলে কি ইন্টিজার। আমি যদি এভাবে লিখি তাহলে এটা ফ্লোট, ঠিক আছে। সো এই হচ্ছে ভেরিয়েবল। এখন একটা ভেরিয়েবলে সর্বোচ্চ একটা মান স্টোর করা যায়, কিন্তু অ্যারে হচ্ছে এমন একটা ডাটা টাইপ যেটা হচ্ছে একাধিক, একটা ভেরিয়েবলের আন্ডারে একাধিক মান স্টোর করার জন্য যেই ডাটা টাইপটা ইউজ হয় সেটা হচ্ছে কি অ্যারে। অ্যারে বলতে কি সেই ডাটা, আমি এখন একটা সাপোজ একটা অ্যারে নেই, আমি আপনাদেরকে দেখাই অ্যারেটা কিভাবে কাজ করে। অ্যারে, এটা হচ্ছে অ্যারে ফাংশন, হ্যাঁ, বিল্ট-ইন কিওয়ার্ড, পিএইচপি এর বিল্ট-ইন ফাংশন। তো অ্যারের মধ্যে ডাটাগুলো স্টোর হয় হচ্ছে এভাবে, যেমন 15,
আমি একটা স্ট্রিং নিচ্ছি, স্ট্রিং, ইন্টিজার, ট্রু ফলস, আই মিন বুলিয়ান, যে কোনো টাইপের ডাটা এখানে অ্যারের মধ্যে থাকতে পারে, ঠিক আছে। তো আমি 3 ধরনের ডাটা নিলাম, হ্যাঁ। এ হচ্ছে অ্যারে। এখন অ্যারেকে রিড করার জন্য আমরা তো নর্মালি যে কোনো ডাটা, যে কোনো কি আম, যে কোনো টাইপের কন্টেন্ট ভেরিয়েবল আমরা কি করতে পারি, ইকোর মাধ্যমে কি রিড করতে পারি। যেমন এটা বার, যেমন কি বার রিড করলাম। আমি যদি একটু রিফ্রেশ করি, এই যে বার 15.3 দেখাচ্ছে, 15.3, যেটা কি আমার বার ভেরিয়েবলে স্টোর আছে। এখন অ্যারেকে কিভাবে আমি রিড করব, অ্যারেকে আমি কিভাবে রিড করব, ইকো আমি একটা ব্রেক বিআর দেই, এটা হচ্ছে বিআর ট্যাগ, এইচটিএমএল ট্যাগ। কিসের জন্য দিলাম, যাতে একটা ব্রেক চলে আসে, এখানে প্রত্যেকটা লাইন একসাথে চলে আসতেছে। এনিওয়ে কোনো এইচটিএমএল এর কোড নাই বলে আমি আলাদা করার জন্য এবার ইকো করি অ্যারেটাকে, এ আর আর, অ্যারে আসে কিনা দেখেন, আসছে। অ্যারে হচ্ছে কি একাধিক ডাটা নিয়ে তৈরি একটা ভেরিয়েবল, ঠিক আছে। সো এখানে আমি কোন ডাটাটা পড়তে চাচ্ছি, কোন ডাটাটা রিড করতে চাচ্ছি, সেই ডাটাটার আইডিটাও আমাকে বলতে হবে। যখন আমরা অ্যারেটাকে শো করতে চাইবো, অ্যারেটা সম্পূর্ণ আমরা শো করতে পারবো না। অ্যারেটাকে শো করতে হলে আমাকে স্পেসিফিক কোন একটা ডাটা শো করাইতে হবে। আমরা যখন কাজ করবো স্পেসিফিক কোন একটা ডাটা নিয়ে কাজ করব, অ্যারে পুরোটা অ্যারে নিয়ে কাজ করবো না। হ্যাঁ, পুরোটা অ্যারে নিয়ে যদি কাজ করি তাহলে প্রত্যেকটা অ্যারের আইডিয়া আছে, প্রত্যেকটা ডাটার আইডিয়া আছে, সেই আইডিয়া গুলো দিতে হবে। যদি নর্মালি আমরা দেখতে চাই যে অ্যারে অ্যাকচুয়ালি কিভাবে দেখাচ্ছে, সাপোজ অ্যারেটা কিভাবে আমি দেখাচ্ছে সেটা দেখি। যে আমি দিলাম ফ্রি, একটা ট্যাগ আছে যার নাম হচ্ছে কি এইচটিএমএল এর ট্যাগ, হ্যাঁ। এনিওয়ে এখানে কিছু অপারেটর আমি ইউজ করছি যেগুলোর নাম, এটা হচ্ছে কনক্যাটেনেশন, এবং তার মধ্যে দিলাম হচ্ছে ইয়ার। এনিওয়ে দেখি কাজ করছে না, এখনো কাজ করছে না। আমি এটাকে বার ডাম্প করি, বি এ আর ডি ইউ এম পি। বার ডাম্প একটা ফাংশন, ফাংশনটা অ্যাকচুয়ালি চেক করে দেখে যে আমি যে ডাটাটা নিয়ে কাজ করছি সেটার সেটা কোন টাইপে আছে এবং সেটা কিভাবে আছে। অ্যারে, আমি কি করলাম, অ্যারে, এই অ্যারে ডাটাটাকে বার ডাম্প ফাংশনের মাধ্যমে রিড করছি ইকো, এবং দেখেন এখানে কি দেখাচ্ছে, অ্যারে সাইজ 3। সাইজ 3 কেন, তিনটা ডাটা আছে এই অ্যারের মধ্যে। প্রথম অ্যারেটা হচ্ছে একটা স্ট্রিং, সরি ইন্টিজার, এবং তার আইডিটা হচ্ছে 0, তার আইডিটা কি 0, এবং সেটা একটা ইন্টিজার টাইপের ডাটা। এরপর হচ্ছে 1, সেটা হচ্ছে একটা স্ট্রিং, এবং সেই স্ট্রিং এর লেন্থ এখানে বলা আছে, যেহেতু তিনটা ক্যারেক্টার। এরপর হচ্ছে একটা ফ্লোট, ঠিক আছে। সবকিছু এখানে দেখাচ্ছে। এখন যদি আমি নির্দিষ্ট করে সাপোজ আমি পড়তে চাচ্ছি এইটা, আমি এটাকে আলাদা করে দেখাতে চাচ্ছি, তখন আমরা কি করতে পারি, ইকো $, আর, তখন আমাকে বলতে হবে আমি কত নম্বর ডাটাটাকে পড়তে চাচ্ছি। আমি পড়তে চাচ্ছি 2 নম্বর ডাটাটাকে। 2 নম্বর ডাটাটা কি 15.3, ঠিক আছে। এবং এটা রিড করার সিস্টেমটা কি অ্যারে, তারপর থার্ড ব্র্যাকেট, এবং আমার সেই আইডিটা। এখন এটা হচ্ছে জাস্ট নর্মাল অ্যারে, এটা হচ্ছে কি জাস্ট নর্মাল অ্যারে। আরেক ধরনের অ্যারে আছে যেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, যেটার নাম হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। ওয়ার্ডপ্রেসে কাজ করার সময় আপনারা ম্যাক্সিমাম ওই অ্যারের সাথে পরিচিত হবেন, অ্যাসোসিয়েটিভ অ্যারে। এবং অ্যাসোসিয়েটিভ অ্যারেটা কি, অ্যাকচুয়ালি দেখেন এখানে আমরা যখন কোনো একটা অ্যারে তৈরি করছি, সেই অ্যারের আইডিটা কিন্তু পিএইচপি নির্ধারণ করছে, সার্ভার নির্ধারণ করছে 0 1 2 3 এভাবে। এখন অ্যাসোসিয়েটিভ অ্যারে হচ্ছে সেটা যেটার আইডি আমরা নির্ধারণ করি। তো অ্যাসোসিয়েটিভ অ্যারে মূলত কিভাবে লিখতে হয়, অ্যাসোসিয়েটিভ অ্যারে হচ্ছে আমাদেরকে আইডি সহ একসাথে লিখতে হবে। আইডিটা কিরকম, আমি প্রথমে সিঙ্গেল কোটেশন, আমি একটা আইডি দিলাম 1, তারপর সে আইডির আন্ডারে আমার মানটা কি ইকুয়াল, এটা হচ্ছে আমার সে আইডির আন্ডার, এই আইডির আন্ডারে আমার মানটা হচ্ছে এটা, এবং এটা পুরোটা মিলে একটা ভ্যালু, পুরোটা মিলে একটা ভ্যালু, তারপর কমা। তো আমার প্রত্যেকটার কি দিলাম, আমি একটা আইডি দিয়ে দিলাম,
এবং দেখেন অ্যাসোসিয়েটিভ অ্যারে 1 2 3 আইডি কি চেঞ্জ হয়ে গেছে 1 2 3 এবং এখানে আমরা যেটাকে কল করছি অ্যাকচুয়ালি পরবর্তীতে অ্যারে 2, এটা এখন অ্যারে 2 নামে কোনো আইডি নাই, সেজন্য কি এখানে দেখাচ্ছে না। আমি যদি এইভাবে লিখি যে 3, তাহলে কি আমার 3 মানটা শো করছে। সো দুই ধরনের অ্যারে আছে, একটা হচ্ছে কি নরমাল অ্যারে, আরটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে হচ্ছে সেটা যেটার আইডি আমরা কি নির্ধারণ করে দিতে পারি, ঠিক আছে, যেটার আইডি আমরা নির্ধারণ করে দিতে পারি। এবার দেখেন আর কি ধরনের ডাটা টাইপ আছে। আমরা 4 ধরনের ডাটা টাইপ দেখলাম, একটা হচ্ছে স্ট্রিং, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোট, আর একটা হচ্ছে অ্যারে। আরেকটা ডাটা টাইপ সেটা হচ্ছে বুলিয়ান। বুলিয়ান মূলত ট্রু ফলস, ট্রু ফলস। সাপোজ আমি কোনো একটা কিছু চেক করতেছি, যেমন আমি একটা ভেরিয়েবল নেই a ইকুয়াল টু 2, আর একটা ভেরিয়েবল নেই b ইকুয়াল টু 3, এবং এখানে a b সমান কখনোই হবে না, তাই না? a আর b কখনোই সমান হবে না, যেহেতু 2 এবং 3। তো আমি যদি এভাবে করি যে ইকো $a গ্রেটার দেন $b, মানে কি বলছি, a হচ্ছে b এর চাইতে বড়, তাই না? এখানে কি দেখাবে? কিছু দেখাচ্ছে? কিছু দেখাচ্ছে না, কারণ এটা অ্যাকচুয়ালি দেখানো পসিবল না এইভাবে। তো আমি যদি বলি যে অ্যাকচুয়ালি এটার টাইপটা কি, এটার টাইপটা কি একটু চেক করি। এ, এটা কি বুলিয়ান ফলস, আমাকে কি দেখাচ্ছে, এটা এখন ফলস দেখাচ্ছে। এ কখনো বি এর চাইতে বড় হতে পারে না, 3 এর চাইতে 2 বড় হবে, হবে না। তো নরমালি এটা দেখাচ্ছিল না, কারণ এটা হচ্ছে একটা কি বলে কন্ডিশনাল স্টেটমেন্ট, এটা হচ্ছে কি একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। সো কন্ডিশনাল স্টেটমেন্ট যখন আমি রিড করব, এক্সিকিউট করব, তখন অবশ্যই আমাকে কন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমে রিড করাইতে হবে, ইফ এলস এর মাধ্যমে রিড করাইতে হবে। যদি সত্য হয় তাহলে এটা দেখাবে, যদি মিথ্যা হয় তাহলে এটা দেখাবে, এই টাইপের কিছু। কিন্তু এখানে আমি যেটা চেক করছি সেটা হচ্ছে ডাটা টাইপটা, অ্যাকচুয়ালি টাইপটা কি জিনিস, ঠিক আছে। সো আমরা এখন দেখলাম যে বুলিয়ান কি জিনিস। বুলিয়ান হচ্ছে ট্রু ফলস। শর্টকাট যদি মনে রাখতে চান তাহলে সুইচের কথা ভাবতে পারেন, যে একটাতে অন হচ্ছে কারণ কানেকশন পাচ্ছে, আর একটাতে অন হচ্ছে না কারণ কানেকশন পাচ্ছে না, এই টাইপের ট্রু ফলস। যেখানে আমাকে ট্রু ফলস নিয়ে চেক করতে হবে, তখন আমরা এই বুলিয়ান টাইপটা ইউজ করতে পারবো, ঠিক আছে। এরপর আসি আর কি ডাটা টাইপস। একটা হচ্ছে অবজেক্ট, এরপর হচ্ছে অবজেক্ট যে ডাটা টাইপস। অ্যাকচুয়ালি অবজেক্ট কি জিনিস? অবজেক্ট বলতে কি বোঝেন নরমালি বাংলায়? অবজেক্ট হচ্ছে একটা বস্তু, তাই না, একটা বস্তু। তো যদি আমি পিএইচপি তে অবজেক্ট সম্পর্কে বলতে যাই, সহজ, একদম সহজ বিষয় হচ্ছে আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে মাইক্রোওভেনের উদাহরণ, বা সাইকেল বা কার, এগুলোর উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন সাইকেল বা কার এগুলো একটা অবজেক্ট, স্বাভাবিক। যেমন মাইক্রোওভেন, এটাও একটা অবজেক্ট। মনিটর, এটাও একটা অবজেক্ট। এই অবজেক্টটা কিভাবে তৈরি হয়েছে? এগুলো অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো পার্ট আলাদা আলাদা আছে, এবং সবগুলোর আলাদা আলাদা কাজ আছে। সবগুলো কাজকে কি করছে একসাথে একটা ফ্রেমে নিয়ে আসছে, যেটা একটা অবজেক্টে রূপান্তর হয়েছে। এখন আমি শর্টকাট মাইক্রোওভেন যেহেতু ছোট জিনিস তাকে দিয়ে করি। মাইক্রোওভেনের বলতে পারেন যে 3 রকমের ফাংশন আছে। মাইক্রোওভেনে কি আছে? 3 রকমের ফাংশন আছে। একটা ফাংশনের কাজ, সেই মাইক্রোওভেনে যে পাতিলটা আমরা দিচ্ছি সেই পাতিলটাকে ঘোরাইতেছে। আরেকটা ফাংশনের কাজ হিট টেম্পারেচার চেক করতেছে বা দিচ্ছে। আরেকটা ফাংশনের কাজ টাইমার, কতক্ষণ সময় ধরে সে ঘুরবে বা টেম্পারেচার দিবে সেটা সেটা চেক করতেছে। সো এই তিনটা ফাংশন মিলে হচ্ছে কি একটা অবজেক্ট তৈরি হচ্ছে। তো পিএইচপি তো সেম, পিএইচপি তে আমরা ফাংশন ক্রিয়েট করতে পারি, এবং আমরা যখন একাধিক ফাংশন নিয়ে একটা জিনিস নিয়ে কাজ করব একাধিক ফাংশনের মাধ্যমে, তখন সেই প্রত্যেকটা ফাংশনকে একটা অবজেক্ট তৈরি করা যায়। প্রত্যেকটা ফাংশন একটা অবজেক্ট, প্রত্যেকটা ফাংশন মিলে একটা অবজেক্ট ক্রিয়েট করা যায়। তো এই বিষয়টা হচ্ছে মূলত অবজেক্ট। সো অবজেক্ট এখানে দেখেন অনেকগুলো, একটা কার অবজেক্ট তৈরি করছে, তার মধ্যে একটা ফাংশন আছে কার, এটা মডেল, এবং এটা একটা ফাংশন, এবং আমরা চাইলে এর মধ্যে আরো কিছু ফাংশন যুক্ত করতে পারি। তো অবজেক্ট লেখার সিস্টেম হচ্ছে ক্লাস। ক্লাস একটা কিওয়ার্ড আছে পিএইচপি, সেই পিএইচপি ক্লাস কিওয়ার্ডের মাধ্যমে আমরা অবজেক্ট তৈরি করি। এরমে ফাংশন লেখার জন্য শুধুমাত্র ফাংশন কিওয়ার্ড। পিএইচপি তে অনেকগুলা কিওয়ার্ড আছে যেগুলা বিল্ট ইন কিওয়ার্ড পিএইচপি আমাদেরকে দিয়েছে।
ঠিক আছে। সো ওই ওই কিওয়ার্ড গুলো এখানে আস্তে আস্তে আমরা দেখবো। এনিওয়ে অবজেক্ট হচ্ছে এটাই, যেটা হচ্ছে কি একাধিক ফাংশন নিয়ে তৈরি হয়। এটাও একটা ডাটা টাইপ। ঠিক আছে, অবজেক্টও একটা ডাটা টাইপ। এরপর আসে নাল এবং রিসোর্স। এনিওয়ে রিসোর্স সম্পর্কে আগে বলে ফেলি। রিসোর্স এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি রিসোর্স আসলে কোন ধরনের ডাটা টাইপ। ঠিক আছে, এটা এটা অ্যাকচুয়ালি ডাটা টাইপ না, এখানে বলে দিচ্ছে যেটা এখনো পর্যন্ত এটা অ্যাজ এ রেফারেন্স, মানে অন্যান্য ডাটা টাইপের অন্যান্য ফাংশনের রেফারেন্স হিসেবে কাজ করছে। ঠিক আছে, তো এটা এখনো ডাটা টাইপ বলে গণ্য হয় নাই। 7 ধরনের ডাটা টাইপ, এটা সহ 8 ধরনের হয়ে গেছে। ঠিক আছে, তো এমনিতে আমি যতটুকু কাজ করি, আমাদের যতটুকু কাজে লাগে 7 ধরনের ডাটা টাইপই কাজে লাগে। রিসোর্স আপাতত লাগছে না। রিসোর্স এখানেই বলে দিছে ওরা এটা অ্যাকচুয়ালি ডাটা টাইপ না, এটা জাস্ট রেফারেন্স লিঙ্ক বলতে পারে, অন্যান্য ডাটা টাইপের একটা রেফারেন্স। এনিওয়ে নাল সম্পর্কে বলি। নাল নাল বলতে আমরা কি বুঝি? নাল বলতে কি বুঝি? নরমালি নাল বলতে আমরা জিরোই বুঝি, তাই না? কিছু না, না এটা হচ্ছে একটা স্পেশাল, এখানে বলছে যেটা সেটা হচ্ছে একটা স্পেশাল ডাটা টাইপ। এটা কিন্তু জিরো না আবার জিরোর সমানও না। এটা কি জিরো না আবার জিরো সমানও না। হ্যাঁ, 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 আনডিফাইন্ড। এটা হচ্ছে আনডিফাইন্ড একটা ডাটা টাইপ। এনিওয়ে এটা কোন কাজে লাগে অ্যাকচুয়ালি? পিএইচপি তে দুই ধরনের বিষয় আছে, একটা হচ্ছে এমটি, একটা হচ্ছে এমটি ফাংশন। একটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে এমটি। এখন এমটি এবং নাল আমরা বলতে পারি নাল কিছুই না, জিরো বা জিরো না, যেটাই বলেন। এমটি আবার নাল দুইটা কিন্তু এক বিষয় না। এমটি এবং নাল দুইটা কিন্তু এক বিষয় না। নালের একটা মান আছে আবার নাই, যেটা আমাদের চোখে লাগে না। যেমন শূন্যকে যদি 1 দিয়ে ভাগ করা হয়, শূন্যকে যদি 1 দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে? জিরো হবে। ম্যাথ শূন্যর একটা মান হয়, হ্যাঁ? যাই হোক, জোকস অ্যাপার্ট। এনিওয়ে আমরা আমরা অপারেটর গুলো দেখলাম, আরেকবার একটু চেক করি। স্ট্রিং অপারেটর যেটা হচ্ছে ক্যারেক্টার বা সেন্টেন্সের সমষ্টিতে গঠিত। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, ফ্লোট হচ্ছে ডেসিমাল সংখ্যা, তারপর অ্যারে, অ্যারে হচ্ছে কি একাধিক একাধিক ডাটাকে একটা ভেরিয়েবলের আন্ডারে যেটা সেভ করার জন্য, স্টোর করার জন্য যে ডাটা টাইপটা সেটা হচ্ছে অ্যারে। তারপর হচ্ছে বুলিয়ান। বুলিয়ান কি ট্রু ফলস। অবজেক্ট হচ্ছে কি একাধিক ফাংশনের সমষ্টি, একটা বস্তু, হ্যাঁ। নাল হচ্ছে নাল, নাল হচ্ছে নাল। রিসোর্স হচ্ছে একটা ডাটা টাইপ না, অ্যাকচুয়ালি ডাটা টাইপ না, বাট একটা রেফারেন্স। তো রিসোর্স সম্পর্কে জানার দরকার নাই, ঠিক আছে, এটা অনেক অ্যাডভান্স। এনিওয়ে এবার আসি অপারেটর সম্পর্কে। আমরা এতক্ষণ অনেকগুলো অপারেটর ইউজ করছি, এখানে অনেকগুলো অপারেটর ইউজ করছি, ঠিক আছে। যে অপারেটর সম্পর্কে বলি, 7 ধরনের অপারেটর আছে। 7 ধরনের অপারেটর আছে: অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্প্যারিজন অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর, স্ট্রিং অপারেটর, অ্যারে অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর কোনগুলো? অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে ইউজ হয়, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডিউল টডিউল যা আছে, ঠিক আছে। সো যত ম্যাথমেটিক্যাল টার্মের জন্য যত অপারেটর ইউজ করা হয় সবগুলো হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর। যেমন প্লাস, মাইনাস, গুণন, ভাগ, মডিউল, মডুলাস নাকি মডিউল, যাই হোক এক্স ওয়াই জেড। তো এরকম কিছু অ্যারিথমেটিক অপারেটর দেখেন এখানে আছে। প্লাস, মাইনাস, গুণ, ভাগ, এটা কি মডিউলস, মডিউলস বলছে। একটা হচ্ছে এক্সপোনেনশিয়েশন, এক্সপোনেনশিয়েশন। এনিওয়ে এত কঠিন শব্দ বলা দরকার, ঠিক আছে। সো এইগুলোর কাজ আমরা জানি সবাই, তাই না? আমরা সবাই জানি। এবার আসি অ্যাসাইনমেন্ট অপারেটর। সমান, আপনারা হয়তো বা এটাকে বলতে পারেন ম্যাথমেটিক্যাল অপারেটর, আই মিন ম্যাথের জন্য কাজ করা হয়। এটা কিন্তু ম্যাথের জন্য হয় না, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইন করার জন্য। যেমন আমরা ইউজ করছি যে $sign x equals to, মানে কি এই দুইটা এটার একটা মান। আবার এটা যদি বলি $sign x equal to, তার মানে কি এটা এবং এটা সমান। আর এটা হচ্ছে এটার মান, এটার মান এটা, ঠিক আছে। এটা হচ্ছে, এটা কি কম্পারিজন অপারেটর, কম্পেয়ার করছি এটা এবং এটা সমান। আর এটা হচ্ছে কি অ্যাসাইন করছি এটার সমান এটা, এটা সমান সমান এটা হচ্ছে সমান, ঠিক আছে। দুইও বলতে পারেন যে x সমান 2, মানে দেওয়া আছে x সমান 2, আর এটা হচ্ছে x সমান সমান 2, মানে কি x আর 2 একই, ঠিক আছে, এটাই বলতেছে। তো সো অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে শুধুমাত্র এগুলাই, একটা
আর এই একটাকে নিয়ে বিভিন্ন অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কাজ করছে, যে এখানে দেখেন একটা হচ্ছে প্লাস ইকুয়াল, আরটা হচ্ছে মাইনাস ইকুয়াল, আরটা হচ্ছে এটা এই টাইপের কিছু। এই টাইপের মূলত এটা হচ্ছে শর্ট হ্যান্ড। প্লাস ইকুয়াল হচ্ছে শর্ট হ্যান্ড যদি বলতে গেলে এরকম যে এক্স এক্স এর সাথে আপনি ওয়াই কে যুক্ত করবেন। সাপোজ এক্স এর সাথে ওয়াই কে যুক্ত করবেন কিরকম, এক্স প্লাস ওয়াই। সো এটা কি, এটার মান আবার এক্স এ স্টোর হচ্ছে। সেক্ষেত্রে এখানে কি দেখতেছেন, এক্স আবার আসতেছে, এক্স এর সাথে ওয়াই যুক্ত হয়ে যে দুটো হবে সেটা আবার এক্স এ স্টোর হবে। সেক্ষেত্রে এটা শর্ট হ্যান্ড প্লাস ইকুয়াল ওয়াই, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে মানে এক্স এর মান এক ওয়াই এর সাথে যুক্ত করছি, আবার পুরোটাকে এক্স এ কি করছি, স্টোর করছি। সেক্ষেত্রে হবে কি, এটা শর্ট হ্যান্ড হচ্ছে এটা প্লাস ইকুয়াল, এরকম সব আছে, মাইনাস ইকুয়াল, গুণ ইকুয়াল, ভাগ ইকুয়াল, সবই আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপর হচ্ছে কম্পারিজন অপারেটর। কম্পারিজন যে বলছিলাম যে সমান 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 সমান, সে এখানে সমান সমান এবং ট্রিপল ইকুয়াল, তারপর নট ইকুয়াল, এগুলোর একটা বিষয় আছে। এই সমান সমান বলতে কি, সমান সমান হচ্ছে এটার মান এবং এটার মান একই, ডাটা টাইপের কথা বলছে না, এটা একটা ইন্টিজার টাইপ। এটা সাপোজ মনে করেন এটা কোনো ভেরিয়েবল না, এটা একটা স্ট্রিং। সমান সমান বলতে এই দুইটা একই কিন্তু ডাটা টাইপ না। আবার যদি এটা দেই ট্রিপল ইকুয়াল, দুইটা সমানই, দুইটা এটা এবং এটা সমান প্লাস ডাটা টাইপও একই, সেই ক্ষেত্রে আইডেন্টিক্যাল হয়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এগুলো হচ্ছে দেখুন এখানে দেখা গেছে বলা আছে, আচ্ছা এখানে বলাই আছে আর অফ দ্য সেম টাইপ আইডেন্টিক্যাল ট্রিপল ইকুয়াল, মানে মানও একই টাইপও একই, সেক্ষেত্রে ট্রিপল ইকুয়াল ইউজ করতে হয়। যেমন আমরা কন্ডিশন যদি দেই যে সিকিউরিটির জন্য পাসওয়ার্ড দিচ্ছে, সে পাসওয়ার্ডের সাথে আমরা দিলাম যে এই পাসওয়ার্ডটা হচ্ছে কি এই ডাটা টাইপের আন্ডারে পড়ে, যদিও বা পাসওয়ার্ড কোনো ডাটা টাইপের আন্ডারে পড়ে না, কারণ সেখানে স্পেশাল ক্যারেক্টার থেকে শুরু করে নাম্বার থেকে শুরু করে স্ট্রিং থেকে শুরু করে সবকিছুতে। এনিওয়ে, এরপর এখানে আসে আরো কিছু ডাটা টাইপ, যেমন নট ইকুয়াল। নট ইকুয়াল বলতে যে এটা সমান এটা না, যদি সত্য হয়, মানে কি 2 নট ইকুয়াল 3, এটা অবশ্যই ট্রু, তাই না? 2 এর সমান 3 হয় না কখনো। তো এরকম কিছু কম্পারিজন অপারেটর আছে, যেমন এটা নট ইকুয়াল বলছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে লেস দেন গ্রেটার দেন এর মধ্যে নট ইকুয়াল যেটা হয়। তারপর হচ্ছে নট আইডেন্টিক্যাল, এই যে একটু আগে বললাম আইডেন্টিক্যাল, যেটা টাইপ সহ যেটা যদি সমান না হয় তাহলে হচ্ছে নট আইডেন্টিক্যাল। আর হচ্ছে গ্রেটার দেন, লেস দেন। লেস দেন ভালো করে চিনে নেন, ঠিক আছে। হ্যাঁ এদিকে করে আছে গ্রেটার দেন, হ্যাঁ এদিকে করে আছে লেস দেন, এই দুইটা সবসময় কনফিউজিং হয়ে যায়। এর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরস আসে। আমরা অবশ্যই এটা সি প্রোগ্রামে দেখছি যে প্লাস প্লাস হচ্ছে ইনক্রিমেন্ট, মাইনাস মাইনাস হচ্ছে ডিক্রিমেন্ট, আবার প্লাস প্লাস এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, আবার এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, এই টাইপের কিছু আছে না। সো ইনক্রিমেন্ট যেটা করে সেটা হচ্ছে +1 যুক্ত করে, আর ডিক্রিমেন্ট যেটা করে সেটা হচ্ছে -1 এক করে মাইনাস করে। এখন প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্টের মধ্যে একটা পার্থক্য আছে কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, আগে যোগ করে তারপর মানটা দেখাবে, এই টাইপের কিছু। বাট এটা এখন উদাহরণ দেওয়া সম্ভব না, কারণ এটা একটা প্রজেক্ট, বড় প্রজেক্টে যাইতে হবে। যাই হোক, জাস্ট এটুকু মনে রাখেন একই কাজ করে, +1 যুক্ত করে, এটাও +1 যুক্ত করে, এটা -1 যুক্ত করে, সরি 1 মাইনাস করে, ওইটাও প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দুটাই -1 করে। লজিক্যাল অপারেটর, আমরা লজিক্যাল অপারেটর চিনি এন্ড, অর। আমরা যদি বা সিতে হয়তো বা আপনারা চিহ্ন অনুযায়ী করছেন এভাবে, ঠিক আছে না। এটা হচ্ছে অর, এটা হচ্ছে এন্ড, আর কি আছে নট, এটা। সো এগুলাতে আমরা সরাসরি লিখেও করতে পারি, আবার সরাসরি চিহ্ন ওয়াইজ ইউজ করতে পারি। এখন এগুলো কোন জায়গায় ইউজড হয়, এগুলো সবসময় কন্ডিশনাল লজিক্যাল কোনো চিন্তা ভাবনার মধ্যে ইউজ হয়। কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করতেছেন, আপনি সেখানে একাধিক ডাটা চেক করতেছেন বা একাধিক ডাটা কিছু কাজ করতেছেন একাধিক ডাটা নিয়ে, তখন আপনাকে অনেকগুলো প্ল্যাটফর্ম চেক করতে হচ্ছে। সেক্ষেত্রে এটা এবং এটা অথবা এটা মিলাইতে হবে, মিললে তারপরে এই সেকশনে যাবে। সেক্ষেত্রে আপনি লজিক্যাল অপারেটর গুলো ইউজ করতে পারেন।
সো লজিক্যাল অপারেটর তিনটাই, এবং তিনটা সিম্বল হচ্ছে এটা, আবার নাম হচ্ছে এগুলা। আপনি এভাবে সরাসরি লিখে ইউজ করতে পারেন, অথবা এভাবে সিম্বল দিয়েও ইউজ করতে পারেন, শর্ট হ্যান্ড। সো স্ট্রিং অপারেটর যেটা আপনাদের অ্যাকচুয়ালি কাজে আসবে, সবগুলাই কাজে আসবে, তবে স্ট্রিং অপারেটরটা একটু দেখা দরকার। কনক্যাটেনেশন, এটা ডট কনক্যাটেনেশন, আরটা হচ্ছে কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট। কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট, সো কনক্যাটেনেশন কি করে? স্ট্রিং কে যুক্ত করে। আমরা প্লাস চিহ্নের মাধ্যমে 2 এবং 3 যুক্ত করতে পারি, কিন্তু যখন দুইটা ভেরিয়েবলে একটা হ্যালো আছে আর একটা ভেরিয়েবলে ওয়ার্ড আছে, এই দুইটাকে দেখানোর জন্য ডট দিয়ে স্ট্রিং অপারেটর, এটাকে বলা হয় স্ট্রিং কে একসাথে যুক্ত করার জন্য, একটা স্ট্রিং এবং আরেকটা স্ট্রিং এর সাথে যুক্ত করার জন্য হচ্ছে কি স্ট্রিং অপারেটর। আর স্ট্রিং কনক্যাটেনেশন যে অ্যাসাইনমেন্ট যে এটা আছে ডট ইকুয়াল, এই অপারেটরের কাজ কি? এই অপারেটরের কাজ হচ্ছে একই ধরনের ভেরিয়েবলে, সাপোজ আমার একটা ভেরিয়েবল আছে $x ইকুয়াল টু হ্যালো, আবার $x ইকুয়াল টু ওয়ার্ল্ড। হ্যাঁ, এখন আমি যদি $x কে কল করি, ইকো করি, তাহলে কোনটা দেখাবে? কোনটা দেখাবে? ওয়ার্ল্ড দেখাবে, নিচেরটা না। ওইটা রিড করে চলে এসে নিচেরটাতে আসবে, কারণ নিচেরটাতে কি ওভাররাইড, এটাকে ওভাররাইড করে এটা করা হয়েছে। তো সেই সময় দেখাবে ওয়ার্ড। এখন আমি চাচ্ছি দুটাই দেখে, আমি এভাবেই কল করবো দুটাই দেখে। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট, প্রথমটা x ইকুয়াল হ্যালো, আর পরেরটা হচ্ছে ডট ডট ইকুয়াল ওয়ার্ড। তাহলে যেটা হবে, এই যেটা করবে এই x এর সাথে এই x কে যুক্ত করবে, পরে যুক্ত করে তারপর আমাকে শো করবে, কারণ একটাকে হচ্ছে অ্যাসাইন করছে আরটা হচ্ছে কনক্যাটেনেট করছে এটার সাথে। ঠিক আছে? সো এই এই বিষয়টা আমরা যখন শর্ট কোড, ওয়ার্ডপ্রেসের শর্ট কোড দেখবো, তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। এরপর অ্যারে অপারেটরস। অ্যারে অপারেটরস অবশ্য অ্যারিথমেটিক্যাল অপারেটরস এবং অ্যাসাইনমেন্ট অপারেটরের সমন্বয়। প্লাস যেমন এখানে দেওয়া আছে ইউনিয়ন, আবার ইকুয়ালিটি। যেমন ওই যে আমি বললাম যে অ্যারিথমেটিক এবং অ্যাসাইনমেন্ট অপারেটরের কিছু কিছু অপারেটর নিয়ে এই অ্যারে অপারেটর গুলা তৈরি হয়েছে। তো এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। কয়টা অপারেটর দেখলাম তাহলে এখন? 1 2 3 4 5 6 7, আমরা 7 ধরনের অপারেটর দেখছি। এবার আসি, আমরা আজকে একদিনে পিএইচপি শেষ করব। এনিওয়ে, এবার আসি হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট, এনিওয়ে এগুলার যদি বিশদ হয় অনেক বড় বড় চ্যাপ্টার হবে, শুধুমাত্র কন্ট্রোল স্ট্রাকচার নিয়ে, শুধুমাত্র ফাংশন নিয়ে, শুধুমাত্র কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে। আমি জাস্ট মানে মেক ওভার করতেছি। হ্যাঁ, এনিওয়ে, কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ এলস এলস ইফ, এটা হচ্ছে কি কন্ডিশনাল স্টেটমেন্ট। এই যে অপারেটরের পরে যেটা দেখতে পাচ্ছেন, ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, ইফ এলস ইফ এলস স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট, এগুলো হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে পড়ে। এখন আমরা যখন ছোটখাটো কোনো একটা বিষয় চেক করতে চাই, যেমন আমি একটা এখানে চেক করি, এখানে আমার সাপোজ দুইটা কি আছে, দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে a, একটা হচ্ছে b, একটাতে মান হচ্ছে 2, একটাতে হচ্ছে 3। এখন আমি কি করব, চেক করব, যদি যদি a এবং b সমান হয় তাহলে একটা জিনিস এক্সিকিউট করবে, একটা প্রিন্ট আউট করবে, আবার যদি a এবং b সমান না হয় তাহলে আরেকটা জিনিস প্রিন্ট করবে। তো সেটা ইফ এলস এর মাধ্যমে কি করতে পারি, আমরা চেক করতে পারি। আমরা যেভাবে বাংলায় বলছি, যদি এটা হয় তাহলে এটা হবে, যদি এটা হয় তাহলে এটা হবে। তো ইফ এলস এর মাধ্যমে, ইফ এলস লেখার সিস্টেম হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ। তো প্রথম যে ফার্স্ট ব্র্যাকেট শুরু করেছি এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে কি, এখানে লিখতে হবে কন্ডিশন, এরপরে এখানে হচ্ছে এক্সিকিউশন, আমি যেটা এক্সিকিউট করতে চাচ্ছি সেটা। তো প্রথম কন্ডিশনটা কি হবে, আমি বলছি যে যদি a সমান 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 $b, আমি সমান 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 তিনটা দিছি যাতে টাইপটাও সে চেক করে নেয়। যদি সমান হয় তাহলে কি করবে,
এক্সিকিউট করবে ইকো ওরে, এটা এক্সিকিউট করবে। যদি যদি না হয়, এখন কিছুই করবে না যেহেতু এটা সমান না, ঠিক আছে, এটা কি সমান না যেহেতু কিছুই করবে না। আমি এখন এলস দিচ্ছি, যদি না হয়, এলস এলস সেকেন্ড ব্র্যাকেট শুরু আবার শেষ, তার মধ্যে আমি দিব ইকো, হ্যাঁ, দিয়ে দিলাম একটা। এখন কি দেখেছে, ধরতে দেখেছে, মানে কিছু হয়নি, যাক সমস্যা নাই, এনে জোকসে পার্ট। এনিওয়ে একটা দিলাম। আহ, এখন এখন দেখেন আমি আইডেন্টিক্যাল থেকে চেঞ্জ করে দুটাকে সমান করে দিই, টু টু, তাহলে কি দেখাবে, পুরে, যেহেতু কন্ডিশনটা ম্যাচ করছে। এখন আমি বলি যে টু টু, ওকে ফাইন, আমি এটাকে করে দেই যে এটা হচ্ছে 2, এ সমান 2, বি সমান আমি করে দিলাম হচ্ছে 2, বি সমান 2, কি হচ্ছে, কারণ এটা আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল না, মানে একই টাইপের না, ঠিক আছে। এনিওয়ে, এই হচ্ছে বিষয়। সো এটা হচ্ছে কি ইফ এলস কন্ডিশন, কন্ডিশনাল স্টেটমেন্ট। এখন কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আরো আছে, যেমন আমরা যদি একাধিক চেক করতে চাই, ইফ এলস, আমরা এখন দেখলাম জাস্ট নরমালি দেখলাম প্রথম অবস্থায় একটা বলছে ইফ স্টেটমেন্ট, শুধুমাত্র ইফ স্টেটমেন্ট দিয়ে কোনো কিছু বোঝানো সম্ভব না, সেজন্য আমি সরাসরি ইফ এলস স্টেটমেন্টে চলে গেলাম, যাতে এটা হলে এটা হয়, না হলে এটা হয়। আরেকটা আছে ইফ এলস ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস ইফ এলস স্টেটমেন্ট যেটা, সেটা হচ্ছে মূলত একাধিক কন্ডিশন দেওয়ার জন্য। সাপোজ আমি একটা কন্ডিশন চেক করলাম, না হচ্ছে না, তারপর আমি চাচ্ছি আরেকটা কন্ডিশন চেক করব, তো আমি এটাকে কপি করলাম, এলস ইফ সবসময় মাঝখানে রাখতে হয়, এলস ইফ তারপর আমার আবার কন্ডিশন, এখানে আমার কন্ডিশনটা দেওয়া লাগবে। সাপোজ আমি কন্ডিশন দিলাম হচ্ছে কন্ডিশন দিলাম হচ্ছে এভাবে যে এ ইকুয়াল টু, এ সমান সমান, আচ্ছা এভাবে না, আমি দিলাম এ সমান সমান 2, যদি 2 হয় তাহলে এটা শো করবে, এলস ইফ, এলস ইফ এর যে শো করছে সেটা বোঝার সুবিধার্থে এলস ইফ দিলাম, আর এটা এলস, ঠিক আছে। তাহলে কি দেখাচ্ছে এখন, এলস ইফ দেখাচ্ছে, কারণ এলস ইফ এর কন্ডিশন মিলে গেছে, প্রথম কন্ডিশন মিলে নাই, এর পরের কন্ডিশন মিলে গেছে, তারপর এটা শো করছে। দুইটা কন্ডিশনই যদি না মিলে, দুইটা কন্ডিশনে যদি না মিলে, যেমন আমি এখানে করে দিলাম 3, কোনোটাই মিলবে না, তাহলে কি কোথায় চলে যাচ্ছে, এলস এ চলে গেছে। এ হচ্ছে ইফ এলস কন্ডিশন। এবার আছে সুইচ। সুইচ কিসের জন্য ইউজ করব বা সুইচ কেন ইউজ করব, ওইটাও একটা কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ এলস এর মতোই, কিন্তু যখন আমাদের একাধিক কিছু চেক করা লাগে বা একাধিক ডাটা নিয়ে কাজ করা লাগে, তখন কিন্তু আমাদের এইভাবে ইফ এলস এলস ইফ একটার ভিতর একটা এলস ইফ করাটা কিন্তু অনেকই কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, বারবার এলস ইফ এলস ইফ এলস ইফ কতক্ষণ ধরে লিখবো, তাই না। তো সেজন্য এটাকে সহজ করার জন্য অ্যাকচুয়ালি সুইচটা আসছে। তো সুইচ স্টেটমেন্ট ইউজ করার সিস্টেম হচ্ছে, প্রথমে সুইচ, এখানে দেখেন একটা সুন্দর সিস্টেম আছে যে সুইচটা আলাদা করে দিয়েছে, মেবি আলাদা আলাদা চ্যাপ্টার করে দিয়েছে। এই যে এটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট, আমি জাস্ট এখানে এটা নিয়ে আসলাম, দেখেন কি করে। সুইচ প্রথমে হচ্ছে কি আমার এন্ড, এটা কি কন্ডিশন নাকি, এটা কি আমার কন্ডিশন, এটা অ্যাকচুয়ালি আমি যে ডাটাটা নিয়ে কাজ করতে চাচ্ছি, আমি যে ডাটাটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা, ঠিক আছে। এরপর প্রত্যেকটা কেস হচ্ছে আমার কন্ডিশন, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা কন্ডিশন, তারপর হচ্ছে সেই কন্ডিশনের যেই বিষয়টা আমি এক্সিকিউট করতে চাচ্ছি সেটা। এখন এটা কি, এটা হচ্ছে আমার, আমি যে বিষয়টা নিয়ে কাজ করছি সেই বিষয়টা। এরপর এখানে হচ্ছে কি প্রত্যেকটা আলাদা আলাদা কন্ডিশন, সাপোজ আমি এখানে কাজ করছি হচ্ছে কালার নিয়ে, এখানে যেই যে উদাহরণটা দিচ্ছে সেটাকে বলি, প্রথমে কি করছে, এখানে কালার রেড হিসেবে দিচ্ছে, তো সেই কালার নিয়ে কাজ করবে বলে সেই কালারটাকে সুইচের মধ্যে কি কল করছে। এবং কেজের মধ্যে দেখেন, যদি রেড হয় তাহলে এটা দেখাচ্ছে, যদি ব্লু হয় তাহলে আরেকটা ইকো করছে, যদি গ্রিন হয় তাহলে আরেকটা ইকো করছে। এবং ডিফল্ট, ডিফল্ট বলতে এখানে আমরা একটু আগে যেটা দেখলাম এলস, এলস হচ্ছে কি যদি কোনোটাই না হয় তাহলে এটাতে চলে যাচ্ছে। সো ডিফল্টটা হচ্ছে এরকম, যদি কোনোটাই না হয় তাহলে কি
এটাতে চলে আসছে। সো বিষয়টা এরকম, আমি কন্ডিশন মনে করেন এখানে ভেরিয়েবল এ আছে, আমার এখানে ভেরিয়েবল কি এ ইকুয়াল টু ট্রু। সো আমি এখানে দিলাম এ। সো এখানে এ ইকুয়াল টু যদি 3 হয় তাহলে কি হবে, ইকো হবে এ সমান 3। তারপর আবার ব্রেক, ব্রেক কিসের জন্য, যাতে এটা যদি মিলে যায় তাহলে এখানে এখানেই শেষ, আর কোনো কিছু এক্সিকিউট সে করবে না। তারপরে আসি এ ইকুয়াল টু 2 যদি হয়, তারপর হচ্ছে এ ইকুয়াল টু যদি 4 হয়, আমি আর রাখলাম না, ডিফল্ট হিসেবে রেখে দিলাম হচ্ছে এখন এ ইকুয়াল টু কি 2, তাহলে কোনটা পাবে, ইকো এ ইকুয়াল টু 2, তাই না? ইকো কি পাচ্ছে, এ $2, এখানে ব্রেক দিয়ে দিই একটা, কি পাচ্ছে 2 পাচ্ছে। এখন আমি যদি এখানে এ এর মান চেঞ্জ করে দিই, কোন সময় এর মান যদি মনে করেন চেঞ্জ হয়ে গেল 3, তাহলে কি পাচ্ছে $a equal to true, so 3। এখন এই জায়গায় সো আমাদের কি করতে হচ্ছে না, আমাদের একাধিক ইফ এলস এলস ইফ এগুলো ইউজ করতে হচ্ছে না, ঠিক আছে? আমরা কি করতে পারতেছি, সরাসরি সুইচ ইউজ করে একাধিক কাজ করতে পারতেছি। এবং এখানে আরেকটা সুবিধা হচ্ছে আমরা একাধিক আলাদা আলাদা ফাইল নিয়ে কি কাজ করতে পারছি, সুইচের মধ্যে কাজ করতে পারতেছি। সাপোজ আমরা এখানে একটা ফাইল কল করে দিলাম, সরাসরি আরেকটা আরেকটা পিএসপি ফাইলকে এখানে কল করছি এই কন্ডিশনের সাথে। আমরা মনে করেন ম্যাচ করলো হচ্ছে কি কেস কন্ডিশনের সাথে, এবং কেস কন্ডিশনে যদি ট্রুতে এখানে যেটা ট্রু আছে, আমি মনে করেন এজ নিয়ে কাজ করছি, ফেসবুক ফর্ম, সাপোজ ফেসবুক ফর্ম, আমি এজ নিয়ে কাজ করছি। সো এজ কন্ডিশন যদি না মিলে তাহলে ফেসবুক আমাকে কি করে, আরেকটা টেমপ্লেটে নিয়ে যায়। অথবা আমরা যখন কোনো একটা প্রোফাইল সেটিং করি, যখন চেক প্রথম অবস্থায় একদম প্রথম ওপেন করার অবস্থায় আমরা কি করতে পারি, অনেকগুলো অপশন পাই না, স্কিপ অপশন পাই, সেভ সেভ অপশন পাই। তো মনে করেন স্কিপ যখন কি করছে, স্কিপ করছে, তখন সে কি আরেকটা কন্ডিশন আরেকটা পেজে নিয়ে যাচ্ছে, নেক্সট পেজে নিয়ে যাচ্ছে, ওইটাকে সেভ না করে। তো এইসব বিষয়গুলো আমরা সুইচের মাধ্যমে, আই মিন একাধিক পেজের বা একাধিক টেমপ্লেটের কাজ সুইচের মাধ্যমে আমরা কি কন্ডিশনাল টেমপ্লেট যেগুলো আছে আমরা সুইচের মাধ্যমে করতে পারি। এনিওয়ে, যদি বা ফেসবুকের উদাহরণগুলো এগুলো অড উদাহরণ, এগুলো এমনি এত ছোট জিনিসটা উদাহরণের মতো, যাই হোক এমনি বলছি যাতে আপনাদের মধ্যে ফেসবুক তৈরি করার একটা স্বপ্ন আছে। পারবেন না আপনারা? চেষ্টা করলে পারা যাবে, আমিও তো এখনো সেই স্বপ্ন নিয়ে বসে আছি। আচ্ছা যাক, সুইচ গেল, এবার আমি কয়েকটা লুপ সম্পর্কে বলি। লুপস, লুপস, প্রথম লুপস, এখানে লুপস এর মধ্যে যেটা আছে হোয়াইল লুপস, ডু হোয়াইল, হোয়াইল, ফর ইচ, এই যে। এনিওয়ে আমি শুধুমাত্র হোয়াইল লুপ সম্পর্কে বলবো, আরগুলো সব ওয়ার্ডপ্রেস করানোর সময় চেক করবো। হ্যাঁ, হোয়াইল লুপ, হোয়াইল লুপ এবং ফর লুপ সম্পর্কে বলবো। হ্যাঁ, সো হোয়াইল লুপের মধ্যে অনেক ধরনের হোয়াইল লুপ আছে। একটা হচ্ছে হোয়াইল, ডু হোয়াইল, ফর, ফর ইচ। অ্যাকচুয়ালি হোয়াইল লুপের মধ্যে না, লুপের মধ্যে অনেক ধরনের কি আছে, লুপস আছে। একটা হচ্ছে হোয়াইল, একটা হচ্ছে ডু হোয়াইল, একটা হচ্ছে ফর, একটা হচ্ছে ফর ইচ। সো ফর ইচ লুপটা আপনারা বেশি ইউজ করবেন, হোয়াইল লুপটা আপনারা বেশি ইউজ করবেন, আর গুলা ইউজ করার দরকার পড়বে না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে দরকার হতে পারে। সো হোয়াইল লুপটা কি, হোয়াইল লুপটা লেখার সিনট্যাক্সটা কেমন, এখানে দেখেন একটা সিনট্যাক্স সুন্দর। আমি W3 স্কুল থেকে দেখাচ্ছি এই জন্য যাতে আপনারা W3 স্কুল থেকে ফলো করতে পারেন। এমন অনেকগুলো ফাংশন আপনারা দেখবেন যেগুলো ওয়ার্ডপ্রেসে পাবেন না, কিন্তু এগুলো নর্মালি অ্যাকচুয়ালি পিএইচপি এর ডিফল্ট বিল্ট ইন ফাংশন গুলো জানার জন্য W3 স্কুল অবশ্যই আপনাকে ফলো করতে হবে। ওয়ার্ডপ্রেস তো ওয়ার্ডপ্রেসের ফাংশন তৈরি করছে, কিন্তু পিএইচপি এর ফাংশন জানার জন্য অবশ্যই আপনাকে কি পিএইচপি W3 স্কুল বা PHP.NET থেকে দেখতে হবে। এনিওয়ে, এখানে হোয়াইল লুপের কথা বলি, যে এখানে একটা কন্ডিশনের কথা বলছে, কন্ডিশন ইজ ট্রু কেন লিখছে বলুন তো? হোয়াইল লুপ তখনই কাজ করবে যদি কন্ডিশনটা ট্রু হয়, যদি কন্ডিশনটা ট্রু হয় তারপরে এর ভিতরে যাবে, এর আগে যাবে না। ঠিক আছে, যদি কন্ডিশন
ইজ ট্রু, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে যাবে। তো যেমন আমি এখানে while লুপটা লিখি, while কন্ডিশন এরকম, সাপোজ আমি এখানে কন্ডিশন দিলাম হচ্ছে, এখানে $a আছে, আরটাতে দিলাম হচ্ছে 5, আচ্ছা আমি 100 দিই, b তে দিলাম 100, তাহলে কন্ডিশন দিলাম কি $b greater than $a, কন্ডিশন কি ট্রু, তাহলে কি করবে, তাহলে যেটা করবে সেটা হচ্ছে ইকো ইকো করবে, কি ইকো করবে, $a প্লাস প্লাস, মানে যতক্ষণ $1 যুক্ত হতে পারে b পর্যন্ত গিয়ে। এখন দেখি কন্ডিশনটি কি রকম হচ্ছে। আচ্ছা কন্ডিশন কি রকম হচ্ছে সেটা আমরা এক্সিকিউট করার পর দেখি কতটুকু। ও শিট, এখানে একটা স্ট্রিং যুক্ত করে দিই বিআর, যাতে একটার নিচে একটা আসে। কি হচ্ছে, কতটুকু গেল, 199 পর্যন্ত। এমনকি এ যেখান থেকে শুরু হয়েছে, 2 থেকে শুরু হয়েছে, 2 থেকে না 3 থেকে শুরু হয়েছে, এর মান 3 থেকে 100 এর আগ পর্যন্ত যতটুকু কি এ বি এর থেকে ছোট, আই মিন এটা কি, এটা কি, এটা কি গ্রেটার দেন, তাই না, মানে বি, এখানে কন্ডিশনটা হচ্ছে কি বি অবশ্যই এ থেকে বড়, বি গ্রেটার দেন এ, মানে কন্ডিশন ইজ ট্রু। তারপর আমি বলছি এই কন্ডিশন যদি ট্রু হয় এ এর মান 1 করে করে বাড়তে থাকবে যতক্ষণ না বি পর্যন্ত না যায়। ব্যাপারটা ক্লিয়ার? সো এ হচ্ছে while লুপ। while লুপ যখন আমরা কন্ডিশন ট্রু হবে তখন আমরা বারবার একই জিনিসকে রিপিট করার, যতক্ষণ আমার ট্রু থাকে, যতক্ষণ কন্ডিশন ট্রু থাকে ততক্ষণ আমরা কি রিপিট করতে পারছি। যেমন যেমন বলতে পারেন ফেসবুক ফর্মে আমাদের যে ইয়ার ডেট তারিখের যে বিষয়টা আছে, তারিখের যে বিষয়টা আছে এগুলো কিন্তু এভাবে লুপ করে এখানে ইন্ডিভিজুয়ালি বলে দিচ্ছে না 1 তারিখ 2 তারিখ 3 তারিখ এভাবে করে দিচ্ছে না, সে জাস্ট তার কি করছে আগামী 20 বছর বা 40 বছরের জন্য একটা ফাইল করে রাখছে। যে অবশ্যই আমরা কি করি না, আমরা ক্যালেন্ডার তৈরি করি না 20 বছর 15 বছরের, ওই ক্যালেন্ডার টাইপের একটা ফাংশন তৈরি করে রাখছে যেখানে সে কি যে মাসটা চেঞ্জ হবে সেই মাসের তারিখটা কিভাবে কিভাবে আসবে ওভাবে আসবে, সেট করা আছে তার কাছে। আহ, একটা ক্যালেন্ডার জাস্ট 1 বছরের ক্যালেন্ডারের উপর ডিপেন্ড করে আপনি 10 বছরের ক্যালেন্ডার তৈরি করতে পারবেন, ঠিক আছে, আপনি কি পারবেন 10 বছরের ক্যালেন্ডার তৈরি করতে পারবেন। তো ওইরকম একটা ফাংশন ক্রিয়েট করা আছে, ওখানে অটোমেটিকলি কি আসছে, আমি যেই সালটা তৈরি করছি ওই সালের ওই মাসগুলো যেভাবে যেভাবে ছিল সেভাবে সেভাবে আসতেছে। তো এগুলো হচ্ছে while লুপ বা ফর লুপের মাধ্যমে। এনিওয়ে while লুপ কি, কন্ডিশন যদি ট্রু হয়, জাস্ট এইটুকু মনে রাখবেন, আপনার মেইন ফ্যাক্ট হচ্ছে এখানে কন্ডিশনে, জাস্ট এইটুকু মনে রাখবেন, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আসবে, আদারওয়াইজ আসবে না। এবং আপনি চাইলে ইফ এলস এর মধ্যে, আই মিন ইফ করে আবার ইফ দিয়ে চেক করে আবার while লুপ করতে পারেন, সেক্ষেত্রে অন্য বিষয়, সেক্ষেত্রে কি অন্য বিষয়, আমরা ওয়ার্ডপ্রেসে সেটা দেখবো ইফ এলস করে while লুপ ইউজ করা, ঠিক আছে। এরপর আসি ফর লুপে, আমি ডু while এ যাচ্ছি না, আমি ফর লুপসে চলে আসি সরাসরি। ফর লুপসটা কিরকম এখানে দেখেন, ফর লুপসটা কিরকম, প্রথমে এখানে যেটা বলছে সেটা হচ্ছে কাউন্টারের জন্য, কাউন্টার ভ্যালু কাউন্টিং এর জন্য, হ্যাঁ হ্যাঁ আগে মান নির্ধারণ করতে হবে, তারপর সেটাকে ইনক্রিমেন্ট করতে হবে, এরপর আপনার এক্সিকিউট করতে হবে। কি এক্সিকিউট করতেছে এখানে, কি আমরা যেটা কিভাবে লিখছি ইকো এ প্লাস প্লাস, আমি এক্সিকিউশনে লিখছি। আর ফর লুপের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ফর কন্ডিশন, এটা সাপোজ আমার একটা মান দেওয়া আছে, অলরেডি এখানে দেওয়া আছে মান, হ্যাঁ $a, আমি দিলাম $a ইকুয়াল টু 4, ঠিক আছে, $a ইকুয়াল টু 4, এখানে কমা সেমিকোলন নাকি কমা কি সেমিকোলন, ঠিক আছে, সো কমা দিলে হবে না, সেমিকোলন, একটা স্টেটমেন্ট কমপ্লিট। তারপর হচ্ছে তারপরে স্টেটমেন্ট হচ্ছে আমার টেস্ট, আমি কতটুকু টেস্ট করব, এটা একটা বিষয় মনে রাখবেন যাতে ইনফিনিটি না হয়, যাতে বিষয়টা কি ইনফিনিটি না হয়। এখন দেখেন প্রথমে আমি ভেরিয়েবল সিলেক্ট করছি, তারপর হচ্ছে আমার কন্ডিশন, টেস্ট বলতে অ্যাকচুয়ালি কন্ডিশন হচ্ছে এখানে কন্ডিশন, এখন কন্ডিশনটা কতটুকু যাবে, সাপোজ কন্ডিশনটা হচ্ছে
a less than 100, less than 100, যতক্ষণ 100 এর চাইতে ছোট থাকবে ততক্ষণ কি করবে a প্লাস প্লাস, ততক্ষণ কি a এর সাথে প্লাস প্লাস যুক্ত হবে। লেস দেন 100, এটা যদি ফলস হয়ে যায়, এটা যদি ফলস হয়ে যায় তাহলে কি হবে, ইনফিনিটি হয়ে যাবে, আপনার সার্ভার ক্র্যাশ করবে। ঠিক আছে, সো দেখি, এরপর আমি ইকো দিলাম $a। কত থেকে কত হচ্ছে, 4 থেকে শুরু করে 100 আগ পর্যন্ত। এখন এটা যদি বাই চান্স উল্টা হয়ে যায়, এখানে কি বলছি, a গ্রেটার দেন 100, এটা অবশ্যই না, 100 কি, 100 এর চাইতে a বড় না, সো এটা কিন্তু এখনো ফলস হয়নি, এখনো 99 পর্যন্ত দেখাচ্ছে। ঠিক আছে, এখন ব্যাপারটা যদি এভাবে উল্টে যায়, 100 গ্রেটার দেন $a, মানে কি a থেকে অবশ্যই 100 বড়, এবং যত বড় হয়, এখনো মিলে নাই। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, সরি, কন্ডিশনটা মিলে নাই। কন্ডিশনটা আমি জাস্ট ছোট কন্ডিশন দিই, যেমন এরকম, যেমন এখানে 5 দিলাম, সাপোজ 100 ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল, আমি লেস দেন ইকুয়াল দিলাম, ওয়েট ওয়েট, 10 ইকুয়াল লেস দেন। আচ্ছা আগে দেখি, আমি একটু চেক করে দেখি কতটুকু আসছে, কিছুই আসে না। ও, এটা একটু আমি বুঝতে পারতেছি না। এনিওয়ে, এবার দেখি, সূত্র a less than, sorry, 10 less than, a less than 10, কতটুকু হবে, এবার 5 থেকে 10 পর্যন্ত। হ্যাঁ, ওকে, এবার এই বিষয়টা যদি হয় এভাবে, 10 এখানে দিলাম ইকুয়াল, মানে কি, মানে হচ্ছে 10 এর সমান, আবার 10 থেকে যদি ছোট হয় তাহলে শুরু হবে। এখন শুরুটা কি হবে, শুধুমাত্র 10। এবার যদি এভাবে হয়, নট ইকুয়াল, কিছু দেখাচ্ছে না, এটা কিন্তু কন্ডিশন এখনো ট্রুতে আছে। এবার বড়তে চলে যায়, কি রে, ফলস, আমি ফলস করতে পারছি না। হুইচ লুপ আমরা অলরেডি দেখছি, ফর লুপ। আচ্ছা, আরেকটা বিষয়, ফর ইচ লুপ। ফর ইচ লুপটা আমি ওয়ার্ডপ্রেসে যখন করব তখন বেটার হবে বোঝাতে, কারণ আমরা এখন অ্যারে ট্যারে নিয়ে কাজ করছি না। ফর ইচ লুপটা মূলত অ্যারে নিয়ে কাজ করে। তো অ্যারের মধ্যে আবার অ্যারের মধ্যে আবার অ্যারে, সেই অ্যারেকে আলাদা আলাদা করার জন্য সেক্ষেত্রে ফর ইচ লুপটা ইউজ হয়। ঠিক আছে, তো এবার আসি, এবার আর কোন বিষয়ে আসবো, আমরা কি কি বিষয় এখন কথা বলিনি, আজকে তো একদিনে শেষ করতে হবে। পিএসপি, পিএসপি একদিনে শেষ করতে হবে না? হ্যাঁ, পৃথিবীতে রেকর্ড। এনিওয়ে, আমাদের আমাদের আর তেমন কোনো কিছুই নাই। হ্যাঁ, এনিওয়ে, আমরা অনেক কিছু শিখে ফেলছি। ডাটা টাইপ, অ্যাকচুয়ালি মোস্ট ইম্পর্টেন্ট, ডাটা টাইপ, অপারেটর, ইফ এলস স্টেটমেন্ট, সুইচ, হোয়াইল লুপস, ফর লুপস, অ্যারে সম্পর্কে আমরা জানছি। শুধুমাত্র অ্যারে সম্পর্কে আমরা বেসিকটা জানছি, বুঝছেন? অ্যারে কিন্তু অনেক বিশাল একটা সাবজেক্ট। এনিওয়ে, অ্যারে আসলে অনেক বিশাল একটা সাবজেক্ট। অ্যারে বলেন, তারপর কন্ট্রোলিং স্ট্রাকচার বলেন, আই মিন ইফ এলস স্টেটমেন্ট প্লাস লুপ,
এগুলো অনেক বিশাল বিশাল সফটওয়্যার। আমি জাস্ট হচ্ছে কি করছি, মেক ওভার করার জন্য, আই মিন যতটুকু যাই ওয়ার্ডপ্রেস এর জন্য ততটুকু। এরপর ফাংশনস, আমরা ফাংশন সম্পর্কে একটু দেখি। ফাংশন অ্যাকচুয়ালি কি? পিএসপি ইউজার ডিফাইন্ড ফাংশন। ফাংশন হচ্ছে মূলত অ্যাকচুয়ালি আমরা যে ফাংশনটা তৈরি করি, পিএসপি কি করছে, আমাকে কিছু বিল্ট ইন ফাংশন দিচ্ছে, যেমন ইকো, যেমন যেমন ইকো, তারপর হচ্ছে str, স্ট্রিং এর যত ফাংশন আছে, str lang, str2, lower, str replace, যত ফাংশন আছে, তো এগুলো হচ্ছে পিএসপি বিল্ট ইন ফাংশন। এখন আমরা নিজেরা ফাংশন তৈরি করতে পারি, পিএসপির মাধ্যমে আমরা নিজেরাও ফাংশন তৈরি করতে পারি। তো এরকম ফাংশন তৈরি করার জন্য পিএসপি আমাকে আবার আরেকটা কি দিচ্ছে, কিওয়ার্ড দিচ্ছে। কিওয়ার্ড বলতে আপনি বলতে পারেন এটাও বিল্ট ইন ফাংশন। ফাংশন এর নাম হচ্ছে ফাংশন। ফাংশন হচ্ছে ফাংশন, আই মিন ফাংশন দিয়ে ফাংশন তৈরি করতে হয়। এটা হচ্ছে পিএসপির বিল্ট ইন একটা কি কিওয়ার্ড, এবং এটার মাধ্যমে আমরা কি করতে পারি, ফাংশন ক্রিয়েট করতে পারি। ফাংশন ক্রিয়েট করার সিস্টেম, ফাংশন কিওয়ার্ড লিখে আমার সেই ফাংশনের নাম, সাপোজ SW হচ্ছে আমার ফাংশনের নাম, তারপর হচ্ছে প্রথম ব্র্যাকেট শুরু এবং শেষ, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ। তো প্রথম ব্র্যাকেট শুরু এবং শেষটা অ্যাকচুয়ালি কি? প্রথম ব্র্যাকেট শুরু এবং শেষ এটা হচ্ছে আমার এই ফাংশনটা কতগুলো কিওয়ার্ড বা কতগুলো প্যারামিটার সাপোর্ট করবে সেই বিষয়টা আমি এখানে উল্লেখ করব। ঠিক আছে, সো মনে করেন আমি একটা প্যারামিটার দিলাম, সেটা হচ্ছে নেম, $, নেম। আমার এই ফাংশনটা একটা প্যারামিটার সাপোর্ট করবে, সেটার নাম হচ্ছে কি, নেম। সো নরমালি আমি ইকো, আমার ফাংশনের কাজ সে কি করবে, ইকো করবে। আমি যখন ফাংশনটা ইউজ করব কোথাও, সে ইকো করবে, কি ইকো করবে, হ্যালো, হ্যালো ইকো করবে, এবং তার সাথে কি একটা স্পেস যুক্ত হবে, পর এরপর হচ্ছে যুক্ত হবে হচ্ছে $, নেম। এটা হচ্ছে ইকো কোড। তো কি ইকোটা কেমন, যেমন আমি যদি এখন ফাংশনটা কি করি, রান করি, ফাংশন রান করার সিস্টেম, ফাংশনের নাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এবং শেষ, এই হচ্ছে ফাংশন রান করার সিস্টেম। এখন দেখেন কি এরর দেখাচ্ছে। এরর কেন দেখাচ্ছে? কারণ আমার ফাংশনের মধ্যে একটা ভেরিয়েবল আছে যেটা আনডিফাইন্ড, এক, আর হচ্ছে কি আমরা যেই ফাংশনটাকে কল করছি সেই ফাংশনে কোনো প্যারামিটার সাপোর্ট দেই নাই। ঠিক আছে, তো আমি যদি এখন দেই যে হ্যালো, এখানে অ্যাজ এ স্ট্রিং আমি দিলাম হ্যালো আরআরএফ, কি দেখাচ্ছে, হ্যালো আরআরএফ। আমি এখানে একটা বিয়ার নিয়ে আসি, ঠিক আছে। সো আমার ফাংশনটা এখন ডাইনামিক ফাংশন না, আমি এই ফাংশনের মধ্যে যে কোনো কিছু চেঞ্জ করলে হ্যালো, হ্যালো স্কুল। সো এইভাবে ডাইনামিক ফাংশন ক্রিয়েট করতে হয়, এবং ফাংশনের মাধ্যমে কি করতে পারি, আমরা একাধিক কাজ করতে পারি। আমি তো ছোট একটা ফাংশন কাজ দেখালাম, এখন আমরা ওয়ার্ডপ্রেসে যখন যাব তখন অ্যাকচুয়ালি আলোচনা করব যে ফাংশন কিভাবে কাজ করছে, মূলত এই ফাংশনটা কিভাবে কাজ করছে। সো ফাংশন হচ্ছে এটা। আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাস থেকে আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাব সরাসরি।